সকলকে রাজপথের রাজনীতিতে শুভেচ্ছা জানাই। আজকে আমাদের ৪র্থ পর্ব। ৪র্থ পর্বে আজকে আমাদের সাথে বরিশালের ছাত্র রাজনীতি। আপনারা সকলেই জানেন এই ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন চলমান ছিল সারা দেশে শেখ হাসিনার পতনসহ কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে যে আন্দোলন সূত্রপাত হয়েছিল, সেই সূত্রপাতের সর্বশেষ পরিণত দেখেছি আমরা ১৫ বছর ক্ষমতায় থাকা ফ্যাসিবাদ শেখ হাসিনার পতন। সেই পতনকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে আন্দোলন সংগঠিত করেছে এমন ২ জন তরুণ ছাত্রনেতা। বরিশালের তরুণ ছাত্রনেতারা আমাদের সাথে আজকে উপস্থিত আছেন। আমাদের সাথে আ উপস্থিত আছেন আজকে রাজপথের রাজনীতির ৪র্থ পর্বে বরিশালের ছাত্র রাজনীতি সেই বিষয়ে আলোচক হিসেবে আছেন শাহাবুদ্দিন মিয়া এবং আ ছাত্রদল কর্মী এবং আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ নাহিদ ইসলাম, ছাত্র ফেডারেশন কর্মী। আপনাদের সকলকে রাজপথের রাজনীতির ৪র্থ পর্বের শুভেচ্ছা জানাই। আহ আজকে আমাদের যে আলোচ্য বিষয় ছিল বরিশালের ছাত্র রাজনীতি। আ যেহেতু বরিশালে আমরা জানি যে সেই ৪৭ থেকে যদি আমরা ইতিহাস ধরি, সেই ৪৭ থেকে আজকে ২৪ পুরোটা সময়, এই পুরোটা সময় বাংলাদেশের রাজনীতিতে আ ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে বরিশাল একটি অন্যতম স্থান যেখানেই মানুষের অধিকার আদায়ের আন্দোলন হয়েছে বরিশাল সর্বদা সজাগ ছিল। সেই জায়গা থেকে আমরা যদি সরাসরি আলোচনায় চলে যাই এবং আমরা সেই আলোচনার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়ার কাছে যদি ১ম এই যাই যে শাহাবুদ্দিন মিয়া, আপনি বরিশালের সমন্বয়কদের একজন এবং আমরা জানি যে আপনি ছাত্রদল কর্মী। সেই হিসাবে আমি যদি আপনার কাছে একটু ১ম এ যাই যে ৫ আগস্ট আপনারা আ জানেন যে ৫ আগস্ট বাংলাদেশে একটি বিশাল পরিবর্তন, ফ্যাসিবাদের পরিবর্তন বলা হয়েছে সেই জায়গাটাকে। তো তার আগে যে বাংলাদেশে যে চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনে আপনারা কেন যুক্ত হয়েছিলেন? আসলে কিভাবে যুক্ত হয়েছিলেন? এবং সমন্বয়ক হিসাবে আপনারা আপনাদের দায়িত্বটা কিভাবে পালন করেছিলেন? শাহাবুদ্দিন মিয়া। আ ধন্যবাদ আপনাকে। আমি ১ম এই স্মরণ করতেছি যারা অখণ্ড বাংলাদেশ গড়নে যাদের অবদান ছিল সর্বোপরি ১৯৭১ সালে সকল শহীদদের এবং জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে সকলকে স্মরণ করতেছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা লাইভে যুক্ত আছেন। আসলে ৫ই জুন যখন কোটা পুনর্বহাল করে যখন হাইকোর্ট রায় দেয়, তখন আমরা বিএম কলেজ থেকে আমাদের বিএম কলেজে সর্বপ্রথম ৯ই জুন কোটা সংস্কারের জন্য আন্দোলন একটা মানববন্ধনের শুরু হয়। তো আমরা মানববন্ধনে আসা হচ্ছে কারণ এই কোঠা নিয়ে ২০১৮ সালে কোঠা নিয়ে যে আন্দোলন হয়েছিল, সর্বোপরি আমরা কোঠা সংস্কারের জন্য একদম সাধারণ শিক্ষার্থী হিসেবে কোটা সংস্কারের আন্দোলনে আসা। সর্বোপরি আপনারা দেখেছেন যে বিশেষ করে আমাদের বরিশালে যদি দেখেন ১৬ই জুলাই সর্বোপরি সামগ্রিক দিকটা যদি বিশ্লেষণ করেন, দেখবেন আমরা সাধারণ শিক্ষার্থী আমি ছাত্রদল কর্মী হিসাবে কিন্তু আমি প্রথম কোটা সংস্কার আন্দোলনে আসি নাই। আমি এসেছিলাম বা যারাই আসছিল সবাই কিন্তু সাধারণ শিক্ষার্থী হিসাবে এবং সাধারণ মানুষ হিসাবে কোটা সংস্কার আন্দোলনে এসেছিল। কিন্তু এই স্বৈর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উনি কিন্তু প্রথমে পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করে নাই, কিন্তু বন্ধ করেছে কিন্তু ছাত্রলীগ দিয়ে। মানে আমরা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠনের ছিলাম না, আমরা কিন্তু একদম সাধারণ শিক্ষার্থী ছিলাম। মানে আমি হয়তো রাজনৈতিক কর্মী ছিলাম বা অন্য যারা আর ছিল, কিন্তু আমি গেছি, কিন্তু আমার রাজনৈতিক পরিচয় আমি ওখানে যাই নাই। আমি গেছি কি সাধারণ শিক্ষার্থী হিসাবে কোঠা মানে কোঠা একটা বৈষম্য দূর করার জন্য বা কোঠা সংস্কারের জন্য আন্দোলনে গেছিলাম। কিন্তু এই আওয়ামী লীগ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার উনি কি করছিল, যখন উনি আমাদের তো অরাজনৈতিক, আমরা সাধারণ শিক্ষার্থী, উনি সাংগঠনিক ভাবে আমাদের আন্দোলনকে দমন করতে চাইছিল। তখন আমরা সাধারণ শিক্ষার্থীরা এই আওয়ামী লীগ ফেসিস্ট ছাত্রলীগের বিরুদ্ধে আমরা তখন ঐক্যবদ্ধভাবে, আপনি যদি দেখেন ৫ তারিখের আগ মুহূর্তটা, বিশেষ করে বরিশালের কথা আজকে, বরিশালে যখন ১৬ই জুলাই যখন বিএম কলেজে হামলা হলো, হামলার পরবর্তী সময় দেখেন যারা যে সাধারণ শিক্ষার্থী কখনো রাজনীতির নামও শুনতো না, যে শিক্ষার্থী কখনো রাজনৈতিক চিন্তাই করতো না, রাজনীতি করা দূরে থাক, সে শিক্ষার্থীও ১৬ তারিখের পরে ছাত্রলীগের অস্ত্রের সামনে, পুলিশের পিস্তলের সামনে, পুলিশের বন্দুকের সামনে তার জীবন দেওয়ার জন্য রাজপথে নেমেছিল। মানে
5 তারিখের আগের যে মুভমেন্ট, একবার কোটা সংস্কারের জন্য সকল শিক্ষার্থী রাজপথে নামছিল। পরবর্তী যে মুহূর্তটা তখন নামছিল কিসের জন্য? তারা এটা পরিবর্তন মনে করছিল, যখন দল মল নির্বিশেষে মানে সকল সাধারণ শিক্ষার্থীরা একটা পরিবর্তনের জন্য রাজপথে নামে। এবং আপনি দেখেছেন যে 5 তারিখের, হ্যালো হ্যালো মিউট করে কথা বলতেছি মনে হয়। হ্যালো, শুনতেছেন? আচ্ছা, আমার যে কথার আলাপটা ছিল এমন যে আপনারা কিন্তু জানতেন যে কোটা সংস্কার আন্দোলনের পরবর্তী সময় যে এই সরকার আপনাদের কোনো ধরনের দাবি দেওয়া মানছে না। কিন্তু সেই জায়গা থেকে ৫ তারিখের পরবর্তী সময়ে আপনারা ৫ তারিখের আগে যখন ৩ তারিখে কিন্তু শেখ হাসিনা বলেছিল যে আপনাদের ছাত্র প্রতিনিধিদের সাথে বসতে চান। কিন্তু আপনারা তার কথা আসলে কেন শুনলেন না? এবং আপনারা কেন কোটা সংস্কারকে বাদ দিয়ে তারপর আপনার সরকার পতনের আন্দোলনে যুক্ত হলেন? আচ্ছা দেখেন, আমরা 3 তারিখ তখন সরকার বলেছে, কিন্তু আমরা 3 তারিখের আগে যে ঘটনাগুলো দেখেন, 16ই জুলাই যে বললাম না, মানুষ যখন মানে আন্দোলনে যে শিক্ষার্থীরা রাজনীতি বুঝতোই না ভাই, এই যে আপনি যে প্রশ্নটা করলেন একদম রাজনৈতিক প্রশ্ন, যে শিক্ষার্থীরা রাজনীতি বুঝতোই না, রাজনীতি বোঝার চেষ্টাও করতো না, কিন্তু ওই শিক্ষার্থী ওই শিক্ষার্থী বরিশালের কথা চিন্তা করেন, 16ই জুলাইয়ের পর উনি পুলিশের সামনে বুক পেতে নিজের জীবন দেওয়ার জন্য পুলিশের সামনে গেছে, ছাত্রলীগের সামনে গেছে। মানে একটা পরিবর্তন কি, একটা যে ফেসিজম, যে এটা জনগণের উপর যে মাথা ছাড়া দিছে, জাস্ট সেটা পরিবর্তন অনুভব করছে যখন এই শৈল ফেসিস শেখ হাসিনা বলার পরও এই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ওই শেখ হাসিনার ওই ফাঁদে আবার পা দেয়নি। কিন্তু বিশেষ করে আমরা পা দেইনি, আবার আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম, যেটা 5ই আগস্টে যেটা প্রতিফলন দেখেছেন। আচ্ছা, আপনার কি মনে হয় যে আ আপ আপনারা কি এই যে সরকার, এই যে ৫ তারিখের পরে ৮ তারিখে আমরা দেখলাম যে একটি আ গণঅভ্যুত্থানের সরকার বলা যায়। সেই সরকার আ আসলে বাংলাদেশে এসেছে এবং শপথ গ্রহণ করেছে। আসলে আপনারা এই সরকারকে আসলে সমর্থন করেন কিনা? আসলে এই সরকারকে মানে কি বলবো, এক ধরনের চাপের মধ্যে হলেও সমর্থন করতে হয়। কারণ বিশেষ করে ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি সমর্থন করেন কি না, আমি সমর্থন এখন বাধ্য হয়ে করতে হয়, কারণ আমরা তো এইরকম সরকার চাইনি। মানে দায় এড়ানো বা এই যে বর্তমান সংস্কার বলেন বা বর্তমান যে এই উপদেষ্টা পরিষদ বলেন বা যাই বলেন, আমরা এইরকম সরকার চাই নাই। আমরা চাইছিলাম কি, আমরা চেয়েছিলাম বিপ্লব। ওই যে বললাম না, সাধারণ শিক্ষার্থীরা বিপ্লবের ধারণায়, শুধু শিক্ষার্থী না, ছাত্র জনতা বিপ্লবী ধারণায় বিপ্লব বিপ্লব উদ্বুদ্ধ হয়ে তারপর জীবন দেওয়ার জন্য রাজপথে নেমেছিল। তো এখানে বাধ্য হয়ে যদি বলেন যে বাধ্যবাধকতার দিক থেকে এই সরকারকে অবশ্যই সাপোর্ট দিতে হয়, কিন্তু মানে তাহলে আপনারা এটা বলতেছেন যে আসলে আপনাদের যে মনের মতো সরকার কিংবা যে বিপ্লবী সরকার, সেই বিপ্লবী সরকার আসলে গঠন হয় নাই। এভাবে বুঝাতে প্রত্যাশা চাচ্ছেন? অনুযায়ী যে সরকার আমরা প্রত্যাশা করেছিলাম, সে প্রত্যাশা বাস্তবায়ন হয় না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা মোহাম্মদ নাহিদ ইসলামের কাছে যদি একটু যাই, যে নাহিদ ইসলাম, আ আপনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কর্মী এবং সাথে, সাথে আপনি সমন্বয়কদের একজন বরিশালে। আপনাদের নানান মুভমেন্টের মধ্যে দিয়ে, আন্দোলনের মধ্যে দিয়ে আপনারা রাজপথে থেকেছেন এবং আমাদের জানা মতে যে বরিশালে যখন কারফিউ দেয়, সারা দেশেই ন্যায় বরিশালে যখন কারফিউ থাকে তখন আপনি ১ম এবং আপনার সাথে কিছু আ ছাত্র জনতাকে নিয়ে আপনার ১ম কারফিউ ভঙ্গ করার চেষ্টা করেন এবং ভঙ্গ করেন। সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন থাকবে যে আপনারা এত বড় ঝুঁকি নিয়ে কেন আ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং কারফিউ ভাঙার মতো একটা অপরাধ আপনি করছেন তৎকালীন সময়ে, এবং কি সেই জায়গায় আসলে আপনার কারণটা কি ছিল? এবং কিভাবে এই পুরো বরিশালের ছাত্র জনতাকে আপনারা সংগঠিত করেছিলেন? আপনাকে সহ আমার সহ-আলোচক বা যারা শুনছেন সকলকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। জুলাই গণঅভ্যুত্থান বা কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান সৃষ্টি হওয়ার পিছনে সবচেয়ে মূল কারণটা ছিল 53 বছরের জঞ্জাল থেকে মুক্ত হওয়ার পথ মনে করি আমি, এবং সেই তাড়না থেকে আমরা জুলাই গণঅভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছি। জুলাই গণঅভ্যুত্থানে আমরা জীবনে মায়া ত্যাগ করে বাংলাদেশের মানুষকে মুক্ত করার চেষ্টা করেছি বা মুক্ত করেছিলাম।
ফ্যাসিস্টদের হাত থেকে। কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হয় তখন ছাত্রদের একটি যৌক্তিক আন্দোলন ছিল। আমরা যারা কোটা সংস্কার আন্দোলনে প্রথম থেকেই যুক্ত ছিলাম, আমরা কোটা সংস্কার আন্দোলনে যুক্ত থাকার পর থেকে আমরা মনে করি কোটা সংস্কার আন্দোলনে যুক্ত থাকার পরে আমরা বিভিন্ন সময় আমাদের সরকারকে বলেছি বা সরকারি দলের নেতাকর্মীদের আমরা বারবার বলছি এটি ছাত্রদের যৌক্তিক আন্দোলন, ছাত্ররা তাদের যৌক্তিক দাবির জন্য তারা রাজপথে এসেছে। কিন্তু আমরা দেখেছি সরকার তাদের ছাত্র সংগঠন, ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন এবং যুবলীগদের দ্বারা ছাত্রদের উপর যে দমন পীড়ন শুরু করেছিল সেই পুরনো কায়দায় তারা গত 17 বছরে তারা যেই ভাবে সন্ত্রাসী কার্যক্রম করেছিল ঠিক একইভাবে কোটা সংস্কার আন্দোলনকে দমন করার জন্য সেই সন্ত্রাসী পথ তারা বেছে নেয়। তার মধ্য দিয়ে আমরা দেখেছি আমাদের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিলেন আবু সাইদ রংপুর বিশ্ববিদ্যালয়ের। তাকে যখন পুলিশ গুলি করে হত্যা করে তারপরেই আসলে আন্দোলনটার একটা মোড় ঘোরে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন হামলা করা হয় এবং তারপর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেদিন হামলা করা হয়, তারপরে ছাত্র সহ শ্রমিক সহ সকল স্তরের মানুষের ভিতরে একটি ক্ষোভ সৃষ্টি হয় যে এই সরকারের বিরুদ্ধে এখন আমাদের সময় এসেছে সংগ্রাম করতে হয়। সেই জায়গা থেকে ছাত্রদেরকে সংগঠিত করা এবং ছাত্রদের ভিতরে আমাদের যে চাওয়া এবং আকাঙ্ক্ষা সেগুলো প্রচার করা, তার মধ্যে জুলাই গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। কারফিউ ভঙ্গ করার বিষয়টি আমি মনে করি যে আমাদের ভাইরাস জীবন দিয়েছে, আবু সাইদ সহ, মুগ্ধ সহ এবং নাম না জানা অনেক, চট্টগ্রামে অসীম সহ এরকম অনেক শহীদ যারা জীবন দিয়েছে, সেই জায়গা থেকে আমাদের ভাইরাস জীবন দিয়েছে, সেই জীবনের রক্তের ঋণ শোধ করার জন্য কারফিউটা ভঙ্গ করা হয়েছে। আমার সাথে বিশেষ করে নারীরা ছিল, নারী শিক্ষার্থীরা যারা এই আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে আমরা দেখেছি। বরিশালে 29 তারিখে আমরা নতুল্লাবাদে কারফিউটা ভাঙি। সেখানে আমাদের সংবাদকর্মী যুগান্তর পত্রিকার মনিকা আপু ছিলেন, তিনি আমাদেরকে যথেষ্ট সাহস দিয়েছিলেন এবং তিনি সহ ওইখানে যারা সাংবাদিক ছিলেন আমাদের পাশে ছিলেন বলে আমরা সেই সাহসটা নিতে পেরেছি এবং কারফিউটা ভঙ্গ করে আমরা নতুল্লাবাদে কর্মসূচি বাস্তবায়ন করেছি। আর জুলাই গণঅভ্যুত্থানের যে মূল স্পিরিট সেটি হচ্ছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় যে পরিপত্র দেওয়া হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তিনটির উপর ভিত্তি করে, তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে জুলাই গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে যখন 8ই আগস্ট সরকার গঠন করা হয়, তারপর থেকে আমি মনে করি এই তিনটির একটিও এখানে বাস্তবায়ন সম্ভব হয়নি। এবং এই তিনটি বাস্তবায়ন না হওয়ার অন্যতম কারণ ছিল বিভাজনের রাজনীতি। বিগত 53 বছরে এখানে যে বিভাজনের রাজনীতি হয়েছিল, সেই বিভাজনের রাজনীতি থেকে বের হওয়ার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আমরা মনে করছিলাম 5ই আগস্টের পরে বাংলাদেশে কি পরিবর্তন হবে বা পরিবর্তনের হাওয়া দেখবো আমরা। কিন্তু 8ই আগস্ট সরকার গঠন করে আমরা ভেবেছিলাম এই সরকার ছাত্র জনতার সরকার হবে, আমরা ভেবেছিলাম বিপ্লবী সরকার হবে বা মানুষের সরকার হয়ে উঠবে। কিন্তু 8ই আগস্টের পরে সরকার বিভিন্ন কার্যক্রম আমরা দেখি আসলে সেটি আসলে আমাদের সাথে বিপ্লবী যারা আমরা ছিলাম, যে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছি জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, আসলে তাদের সেই আশা আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়ন করতে পারেনি এই সরকার। আমি মনে করি এই পর্যন্ত, এখন পর্যন্ত 6 মাস অতিক্রম করেছে, 6 মাস অতিক্রম তারা করতে পারেনি। এবং এই যে বিভাজন যে সৃষ্টি হয়েছে, সেই বিভাজন সৃষ্টির পিছনে কিছু গোষ্ঠীও কাজ করছে আমরা যেটা মনে করি আমি। এবং এই বিভাজন সৃষ্টির পিছনে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের অনেকেই আমি মনে করি জড়িত আছে, যারা আমরা দেখেছি সরকারের সাথে, প্রধান উপদেষ্টার সাথে ছাত্র প্রতিনিধি হিসাবে গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। আমি মনে করি বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ শুধু ছাত্রদের প্রতিনিধিত্ব করে না, ছাত্রের প্রতিনিধিত্ব করে এখানকার অনেকগুলো ছাত্র সংগঠন আছে, বিশেষ করে জাতীয়বাদী ছাত্র দল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ সহ বাম ছাত্র সংগঠনগুলো সহ প্রায় 30-35টির উপরে আমাদের ছাত্র সংগঠন আছে। আমরা মনে করি এই সংগঠনগুলো ছাত্রদেরকে প্রতিনিধিত্ব করে। মানে জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে ভূমিকা পালন করছে এই ছাত্র সংগঠনগুলো। কিন্তু আমরা 8ই আগস্টের পর সরকার গঠন করার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সকল ছাত্র সংগঠনকে মাইনাস করে তারা নিজেদেরকে ছাত্র প্রতিনিধি হিসাবে প্রধান উপদেষ্টার সাথে দেখা করছে। আমরা মনে করি ওই দিনের পর থেকেই ছাত্রদের ভিতরে বিভাজন হয়েছে এবং ছাত্র রাজনীতির বিভাজন ওই দিন থেকে সৃষ্টি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এটি আমরা মনে করি। আমি নিজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা ছিলাম, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী ছিলাম 5ই আগস্ট পর্যন্ত। কিন্তু 5ই আগস্টের পরে যে বিভাজনের রাজনীতি এখানে সৃষ্টি হয়েছে সেটির বিরুদ্ধে আমরা আবার লড়াই করা শুরু করেছি। এই বাংলাদেশের ছাত্র সমাজে রক্ত দিয়েছে, বিভাজনের রাজনীতির জন্য রক্ত দেয়নি। আমরা রক্ত দিয়েছে বা আমাদের ভাইরাদের রক্ত দিয়েছে, মানে আমি নিজেও অ্যারেস্ট হয়েছি, তারপরে আমি নিজে আহত হয়েছি, আমার হাত ছুটে গেছে, হাতের জয়েন্ট। এগুলো এই ত্যাগগুলো স্বীকার করছি, এমনি এমনি করি নাই। এই ত্যাগগুলো স্বীকার করছিলাম গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তাই আমি মনে করি আপনি যে বলছেন নাহিদ যে মোহাম্মদ নাহিদ, আমরা একটু যদি আপনার কাছে স্পষ্ট প্রশ্ন করি যে আসলে আপনারা এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা সমর্থন করেন কিনা? অন্তর্বর্তীকালীন সরকার তো আমাদের ভাইদের রক্তপুর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, মানে আমরা এই সরকারকে তার যেই ভুলগুলো সেই ভুলগুলো আমরা দেখিয়ে দিতে চাই এবং দেখিয়ে দিচ্ছি বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে। তাহলে এই ভুলগুলো না শুধরায় তা আমাদের সমর্থন থাকবে না একটা সময় গিয়ে। এখনো সমর্থন আছে আচ্ছা, তাহলে যদি এখনো তারা আমাদের সমর্থন আছে এবং গণঅভ্যুত্থানের চেতনা, আচ্ছা, 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 বুঝতে পারছি যে আমাদের এখনো সমর্থন গণঅভ্যুত্থানের আছে। চেতনা যদি তারা বাস্তবায়ন করতে পারে অবশ্যই হুম, আমাদের সমর্থন থাকবে। আর যদি তারা আমাদের আচ্ছা, আমাদের ভাইদের রক্তের সাথে তারা বেইমানি করে, তা আমরা ওই সরকারের বিরুদ্ধে স্টেপ নেব, আমরা এই সরকারের আচ্ছা, বিরুদ্ধে আহ, যাবো এবং মোহাম্মদ সমর্থন নাহিদ উঠিয়ে নেব। ইসলাম, মোহাম্মদ নাহিদ ইসলাম, আপনি রক্তের কথা বলছেন যে আমরা জানি যে বরিশালের প্রায় ৭৯ জন শহীদ হয়েছেন। সেটা বরিশালে না হলেও বরিশালের নানান জায়গাতে হয়েছেন। কিন্তু বরিশালে অসংখ্য লোক আহত হয়েছেন, সেই খবর আমরা জানি আসলে। কিন্তু আমরা দেখব যে সেখানে ছাত্রলীগ, আওয়ামী লীগের এবং নানান পর্যায়ে পুলিশ সেখানে গুলি চালিয়েছে। কিন্তু আপনার কাছে কি কোন ধরনের তথ্য আছে এমন যে আসলে বরিশালে কতজন গ্রেফতার হয়েছে আওয়ামী লীগের কিংবা ছাত্রলীগের কিংবা স্বেচ্ছাসেবক লীগের কিংবা যারা সরাসরি ছাত্রের উপর হামলা করেছে এমন কতজন গ্রেপ্তার হয়েছে? আচ্ছা, আমি বলি আপনার বরিশালে যারা এই আন্দোলনকে দমন করার জন্য প্রধান ৩-৪ জন ব্যক্তি ছিলেন, রইজ আহমেদ মান্না, অসীম দেওয়ান, রাজীব হোসেন সহ আরো অন্যান্য সন্ত্রাসীরা ছিল। তাদের একজন এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। এটাই সরকারের ব্যর্থতা আমি মনে করি। আচ্ছা, তাহলে আপনারা একই দিকে আপনাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া প্রতিনিয়তই বরিশালে দাবি দেওয়া তুলছেন। কিন্তু আসলে এই যে গণহত্যার যে বিচার, সেই বিচারের দাবি আসলে আপনারা মানে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বে আছেন কিংবা যারা সরকারের দায়িত্বে আছেন, তাদের কাছে কেন আ আবেদন করা হচ্ছে না কিংবা দাবি দেওয়া নিয়ে দাঁড়ানো হচ্ছে না যে আসলে গণহত্যার বিচার করতে হবে কিংবা যারা তাদের সাথে যুক্ত ছিল তাদেরকে বিচার করতে হবে? আমার বিশেষ করে আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা, শহীদদের তালিকা এবং শহীদদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা এবং আহতদের পুনর্বাসন করার দাবি নিয়ে এবং জুলাই বিপ্লবে যারা এই হত্যাকাণ্ড গণহত্যা চালিয়েছেন তাদের বিচারের দাবিতে আমাদের ছাত্র সংগঠন 31শে জানুয়ারি ঢাকার শাহবাগে ছাত্র সমাবেশ আয়োজন করেছে। এবং আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজের যে ম্যান্ডেট, বাংলাদেশ ছাত্র সমাজ যেই প্রত্যাশা নিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সেই ছাত্রদের পক্ষের শক্তি হিসাবে আমরা রাজপথে আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করে যাচ্ছি। এখন আমাদের দাবিগুলো আমরা জানিয়ে যাচ্ছি এবং 31শে জানুয়ারি আমরা সেই দাবি নিয়ে শাহবাগে আমরা একটু ছাত্র সমাবেশ মোহাম্মদ করেছি। আমরা শাহাবুদ্দিন মিয়ার কাছে একটু যদি যাই। শাহাবুদ্দিন মিয়া, আ আপনি কিছুক্ষণ আগেই আলাপে বলেছেন যে ৭১ এর চেতনা। আমরা কিছুদিন আগে দেখেছি যে ছাত্র শিবিরের যে নিয়মিত প্রকাশনা মাসিক পত্রিকা, সেই মাসিক পত্রিকার ছাত্র সংবাদে এভাবে লেখা হয়েছে যে তৎকালীন সময়ে মানে ৭১ এ অনেক মুসলমান ভুল করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং এটা তাদের দূরদর্শিতা এবং আ দূরদর্শিতার অভাব। আল্লাহ তাদেরকে ক্ষমা করুক। আপনি সেই বিষয়টা কিভাবে দেখছেন? যে আসলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা কি আসলে বাংলাদেশের মুসলমান কিংবা বাংলাদেশীদের জন্য আসলে এটা ভুল ছিল? পাকিস্তানি ঠিক ছিল না, আসলে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ গঠন করা তাদের দায়িত্ব ছিল?
আসলে দেখেন, এই যে 24-এ যে গণ অভ্যুত্থান হলো, আমরা বিপ্লব মনে করি বা বিপ্লব দাবি করি। তো বিপ্লব কিন্তু বা গণ অভ্যুত্থান কিন্তু একদিনে হয়নি। দীর্ঘ 17 বছরের ফসল। আবার 1971 সালে এখানে মুসলমান, হ্যাঁ, ধর্ম নিয়ে কিন্তু ভারত ভারত বিভক্তি হয়েছিল 1947 সালে। তো 1971 সাল, এরা কিন্তু 1971 সালেই হয়নি। দীর্ঘ দিনের একটা পথের ফসল হচ্ছে 1971 সাল। তো এক্ষেত্রে আহ, যেমন পাকিস্তান, এই যে কোটা সংস্কার, কিন্তু কোটা সংস্কার থেকে যে গণ অভ্যুত্থান হয়েছে কিন্তু বৈষম্যের বিরুদ্ধে। জাস্ট না, আমি কিন্তু মনে করি কিন্তু 1971। বর্তমান নেতারা তো বলছেন যে মাত্র 36 দিনের আন্দোলন এটা। এটা তো দীর্ঘদিনের আন্দোলন তারা বলছেন না। এটা তারা বলছেন যে মাত্র 36 দিনের আন্দোলন। আপনি বলছেন এটা দীর্ঘদিনের আন্দোলন। দেখেন, অবশ্য দীর্ঘদিনের দীর্ঘদিনের আন্দোলন হতো, মানে সরি, 36 দিনের আন্দোলন হয় কিভাবে? এটা আমি মনে করি দীর্ঘদিনের, কারণ হ্যাঁ, 36 দিন এই আন্দোলন। কথা হাসনাত আব্দুল্লাহ নিজে বলছেন যে এই আন্দোলন নাসিরউদ্দিন হাসনাত পাটোয়ারি আব্দুল্লাহ বলেছিল। হাসনাত আব্দুল্লাহ কি নিজে মানে একাই কি এদের স্বাধীন করছে, না এদেশের সকল মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ একসাথে আন্দোলনে গেছে? না হাসনাত আব্দুল্লাহ না বরিশালে শাহাবুদ্দিন মিয়া একাই মানে আন্দোলন করছে, না একলাই সব করছে? দেশের যত মানুষ আছে মানে একই ফেসিস বাদে, এই স্বৈর শাসকের সমর্থক বাদে অন্য সব মানুষই তো এই আন্দোলনের পক্ষে ছিল, ঠিক না? তো এই যে আচ্ছা, আমরা আমার আমার প্রশ্ন আমার প্রশ্ন যে বিএনপির সাবাত এক মিয়া, দফা যে আন্দোলন করলাম আমরা, দেখেন এই আন্দোলন, এই যে সরকার পতনের যে এক দফা আন্দোলন, তো বিএনপিও দিয়েছিল। বিএনপি দেয়নি? বিএনপি তো দিছিল। তো আবার এই সেটা তো 24-ও ফেল দিছে। তো করছে, সেটা তো ফেল যে করছে, সেটা তো ব্যর্থ হয়েছে। ভাই ব্যর্থ হয়েছে, আবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানই মানে ছাত্র জনতার, এখানে শাহাবুদ্দিন একটা ছাত্র বা বিএম কলেজের ছাত্র বা বাংলাদেশের সব ছাত্র তো এই 36 দিনে উদ্বুদ্ধ হয়ে তো দেশ স্বাধীন করে নাই, বা এই যে বিপ্লব হয়নি বা গণ অভ্যুত্থান হয়নি। সর্বোপরি সকল শ্রেণী পেশার মানুষ সম্মিলিত হয়েছিল, তো কিন্তু 36 দিনে এবার তো সম্মিলিত করতে পারে নাই। দীর্ঘ একটা এবার পথ জার্নি করে এখানে হুম, এই গণ অভ্যুত্থান বা 5 আগস্ট হয়েছে, ঠিক না? তো যে না পয়েন্টে ছিলাম, এখানে না যে না আমি একটু বলি যে যেহেতু এই আলাপে আসছি যে এখানে তো যেহেতু বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই এত বড় অভ্যুত্থান হয়েছে, তখন তাদের কথাই তো বলা যায় যে সর্বোচ্চ কথা। তারা বলছেন যে এই আন্দোলনে বৈষম্য ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছেন এবং এটা শুধুমাত্র 36 দিনের আন্দোলন। এটার সাথে বিএনপির কোনো ধরনের যোগাযোগ ছিল না। বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে এই অভ্যুত্থানে তাদের সরাসরি কোনো অংশগ্রহণ নাই। রাজনৈতিক দলগুলো বলছেন যে তাদের কোনো সরাসরি অংশগ্রহণ নাই। আবার কিন্তু আমরা একই জায়গায় দেখি যে এক দফা বিএনপিও আ ২৮ অক্টোবর ২০২৩ সালে দিয়েছিল। সেই জায়গায় তারা ব্যর্থ হয়েছেন। তারা আ এবং কি তখন যে ছাত্র জনতার মধ্যে সেই আশা আকাঙ্খা তৈরি করতে পারেন নাই। কিন্তু এইবার যে নাহিদ ইসলাম থেকে শুরু করে যারা আন্দোলনের এই যে কোটা সংস্কার আন্দোলনের ডাক দিয়েছিলেন, তখন তো শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। তা তাইলে এটা কি তারা বলতে পারে না যে এটা তাদেরই আন্দোলন? আচ্ছা, ধন্যবাদ। আপনারা দেখেন বরিশালে 9 জুন আমরা যখন কোটা সংস্কারের আন্দোলন ডাক দেই, এটা দীর্ঘ একটা পয়েন্ট, মানে খুব কঠিন একটা প্রশ্ন, খুব বিশ্লেষণমূলক একটা প্রশ্ন। দেখেন, আমরা যখন 9 জুন যখন বিএম কলেজে যখন আন্দোলনের ডাক দেই, তখন কি ব্যানারের নিচে লেখা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? আপনি জানেন সে বিষয়ে কি লেখা ছিল? আহ, সাধারণ শিক্ষার্থী সরকারি বিএম কলেজ বরিশাল। তো এখানে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল না। হুম। কিন্তু পরবর্তীতে তো বৈষম্য সেটা বিরোধী ছাত্র বৈষম্যদের আন্দোলন ছাত্র ছিল না। আন্দোলন আবার দেখেন, হয়েছে। আমি একটু দেখেন, আমাকে কিন্তু আজকে আপনি এখানে যুক্ত করেছেন ছাত্রদল কর্মী সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু 5 তারিখের পরে দেখেন আমি, সরি, ওই যে ঢাকায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিস, ওখানে গেলাম। আমাকে মানে আমি ছাত্রদল কর্মী বলে আমাকে বর্তমান কমিটিতে, তো দেখছেন মানে কিরকম করে এক পর্যায়ে না রাখার মতোই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বা না রাখিই নাই। কিন্তু যদি মানে তাদেরই অবদান হতো, তবে আজকে আমার এখানে সমন্বয়কের পাশে ছাত্রদল কর্মী কেন? আমি এখানে দলের মানে আমার দল করছে বা বিএনপি করছে বা অন্য সংগঠন করছে, আমি সে কথা বলবো না, কিন্তু আমি বলবো এটা সর্বোপরি সকল শ্রেণী পেশা সাধারণ মানুষের ছিল। এবং এখানে শুধু বৈষম্য বৃদ্ধি কারা ভাই? আজকে তো আমি বৈষম্য বৃদ্ধি আমার তো পৃথক করে দিচ্ছি, আমি তো বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের অংশ না, আমি তো পার্ট না। যখন আপনি বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে, তখন তো আমার গায়ে লাগে ভাই। আমি 5 তারিখের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম, 5 তারিখের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম, কিন্তু 5 তারিখের পরবর্তী সময় আমি তার বৈষম্য বিরোধী ৫ ছাত্র তারিখের আন্দোলনে রাখা ৫ হয়নি, তারিখের আমাদের নির্বাচন পরবর্তী করেছি। কমিটিতে ছিলেন না এমন কিন্তু না শাহাবুদ্দিন মিয়া। আপনি বরিশাল মহানগরের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হয়েছে সেখানে আপনিও পদাধিকারী একজন ছাত্র নেতা। সেখানে কিন্তু আচ্ছা, আমরা দেখছি ধন্যবাদ। আপনার কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির পদ ছিল। আচ্ছা, আমার ছিল পয়েন্ট, ওখানেই আমার পথ ছিল।
কিন্তু আমাকে রাখা হয়েছে, আমাকে না রাখার সিদ্ধান্ত দিয়েছিল। কিন্তু আপনি দেখেন, আমার কিন্তু বরিশাল মহানগরে কোনো ছাত্র দলের কিন্তু আমার পোস্ট নাই, প্লাস বিএম কলেজে ছাত্র দলের কোনো পোস্ট নাই। হ্যাঁ, দীর্ঘদিন ছাত্র দল এই সৌর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অবস্থান করছিল, কিন্তু ছাত্র দল বা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, অন্য কোনো সংগঠন ছিল না। তো আমি ছাত্র দলের এখানেও তো ব্যাকগ্রাউন্ড আপনারা বা ছাত্র মাইনাস দলের করছেন, এখানেও তো আপনারা মাইনাস করতেছেন। এই আপনার কি মনে হয় যে শুধুমাত্র ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি শুধুমাত্র অংশগ্রহণ ছিল? এখানে জামাত নানানভাবে চেষ্টা করছে, এখানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, সেটা ইসলামী আন্দোলন, তারা চেষ্টা করছে, এখানে অপরাপর সকল দল, ছোট বড় সকল দল চেষ্টা করছে। দেখেন, আমি কিন্তু আগেই বলেছি, কিন্তু দল বল নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এই গণঅভ্যুত্থান হয়েছে। আপনি দেখেন, যখন এই বরিশালের ভাই, আমরা কিন্তু বরিশালে সর্বপ্রথম কিন্তু আমরা 6 জন, 2 জন ছিলাম সমন্বয়ক, তারপর 6 জন, তারপর 10 জন, তারপর 16 জন, তারপর 20 জন। আপনি দেখেন, এখানে 10 জনের কথা বিবেচনা করেন, এই যে 10 জন সমন্বয়ক ছিল, সে 10 জন কি ভাই শুধু ছাত্র দলের ছিল? ছাত্র দলের আমি একাই ছিলাম। সর্বোপরি ইসলামী ছাত্র আন্দোলনের হাসান রাজু ভাই ছিল, এই সাব্বির হোসেন সোহাগ, ও তো গণ অধিকার পরিষদে ছিল, নাহিদ ভাই ছাত্র শিবিরে ছিল। তো সকল সংগঠনের তো ছিল ভাই। এখন আমি তো একা বলতে পারি না যে আমার দল সব করেছে, তো এটা তো আমি বলি না। একবারে বলেছি যে ছাত্র দল করেছে বা বিএনপি একাই করেছে, সেটা আমি বলি নাই। বলছি দল বল নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এখানে ঐক্যবদ্ধ হয়ে গণঅভ্যুত্থান করেছে। কিন্তু জি, আপনি বলছেন যে হাসনাত আচ্ছা, আব্দুল্লাহ আমরা আমরা বলেছে যে 36 দিনে, একটু পয়েন্ট এখানে আপনি বলেছেন, অথচ আপনি বলেছেন যে মাত্র 36 দিনের ফসল হাসনাত আব্দুল্লাহ নাকি বলেছে তারাই 36 দিনে সব করেছে, আপনি বলেছেন। এখানে আমি তো বলি নাই যে আমার দল মানে এই দীর্ঘদিন 17 বছর বই আমার দল সব করছে, আমার দল করে নাই তো। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও বলেছে, এটা নাসিরউদ্দিন পাটোয়ারিও বলেছে, মানে জাতীয় নাগরিক কমিটি। এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে এইটাই জানি যে আসলে 36 দিনের আন্দোলন। কিন্তু আপনারা কিংবা বিএনপি থেকে শুরু করে প্রত্যেকটি দলগুলো বলছেন এটা অনেক দিন দীর্ঘদিনের আন্দোলন, এটা শ্রমিকদের আন্দোলন, কৃষকদের আন্দোলন, মেহনতি মানুষের সকলের আন্দোলন মিলে এক দফায় পরিণত হয়েছে। এখানে ছাত্রদের যেমন অংশগ্রহণ ছিল, শ্রমিকদের অংশগ্রহণ ছিল, শিক্ষার্থীদের সকল মানুষের অংশগ্রহণ ছিল। কিন্তু আসলে এটা তো আমরা দেখছি নানান পর্যায়ে সেটা অস্বীকার হয়। সেই জায়গা থেকে আপনার সে আলাপটা দেওয়া। আচ্ছা, আরেকটু আমার যে প্রশ্নটা ছিল আসলে ৭১ প্রশ্নে আসলে ছাত্র দলের কিংবা আসলে আপনার কি ভাবনা? ৭১ আমরা দেখেছি যে ছাত্র শিবির তার সংবাদ যে নিয়মিত মাসিক পত্রিকা, সেখানে বলে ছাত্র সংবাদ, সেখানে তারা বলেছে যে ৭১ যারা অংশগ্রহণ করেছে মুসলমানরা তারা ভুল করেছে, তারা তাদের দূরদর্শিতার অভাব, আল্লাহ তাদেরকে ক্ষমা করুক। এই প্রশ্নে এবং এই বাইককে আসলে আপনার মন্তব্য কি? আপনি দেখেন, আসলে ৭১ সবার কিভাবে দেখেন? সবার দার্শনিকত্ব এক না। আর বিশেষ করে ওই যে আমি আগেই বললাম যে ৭১ দীর্ঘ দিনের একটা আন্দোলনের ফসল। সুতরাং এখানে মুসলমান তো ৪৭-এ তো পৃথক হয়ে গেছিল। সুতরাং এখানে বাঙালি জাতীয়তাবাদের, বাঙালি যে স্বতন্ত্র বৈষম্যহীন বাংলাদেশ বা স্বাধীন বাংলাদেশ, অখণ্ড বাংলাদেশ গড়ার আন্দোলন ছিল। সেখানে দল বল নির্বিশেষে মানে একটা আন্দোলন ছিল। এখানে মানে মুসলমানদের পৃথক করা আমার মতে মানে এটা কি বলবো, আমি মন্তব্য করতে চাচ্ছি না বলতো। আচ্ছা, আচ্ছা, আমরা মোহাম্মদ নাহিদ ইসলামের কাছে একটু যদি যাই, যে নাহিদ ইসলাম, আপনি একটু আগে বলেছেন যে আসলে এই যে সরকার, এই সরকারকে আপনারা এখনো সমর্থন করেন। কিন্তু সেই জায়গায় যদি আমরা বলি যে কিছুদিন আগে আপনারা হয়তোবা জানেন যে ঢাকায় ইবতেদায় যে শিক্ষক, সেই শিক্ষকদের উপর পুলিশ আ বেধড় লাঠিচার্জ করেছেন। সেখানে অনেক শিক্ষকরা আহত হয়েছেন। এই শিক্ষকরা আসলে আমাদের কিন্তু গুরুজন, আমাদের অভিভাবক। এই অভিভাবকদের যখন রাস্তায় ফেলে পিটানো হয় তাদের চাকরির স্থায়ীকরণের দাবিতে, তখনও কি আপনারা বলবেন যে এই সরকার আপনাদের সমর্থনের সরকার, এখনো আপনারা এটাকে সমর্থন করেন? আচ্ছা, সরকারের সমর্থন নিয়ে যে প্রশ্নটা করেছেন, তাহলে আমি একটু শেষ করি। ৭১ নিয়ে যে প্রশ্ন সাবধানে করছেন, বাংলাদেশের সৃষ্টি হয়েছে ৭১ দিয়ে, ৭১ থেকে ২৪। এই প্রশ্নে আমি মনে করি প্রত্যেকটি ছাত্র সংগঠনের নির্দিষ্ট ঘোষণা থাকা উচিত যে ৭১ এবং ২৪-এর প্রশ্নে কোনো আপোষ নয়। কারণ ৭১ আমাদের জন্ম দিয়েছে, ২৪ আমাদেরকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করছে, নতুন সম্ভাবনাময় বাংলাদেশের পথ উন্মোচন করেছে। ২৪ আমাদেরকে বিশ্বের কাছে নতুন ভাবে আবার পরিচিত করার দ্বার খুলে দিয়েছে। আর ৭১ আমাদেরকে সৃষ্টি করেছে। ৭১ এবং ২৪ এই দুইটি আমাদের
দুইটি আমাদের একটি অবিচ্ছেদ্য অংশ। এই দুইটির সাথে আমি মনে করি ৭১ হচ্ছে সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, ২৪ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ঠিক ৭১কে কেউ যদি মাইনাস করতে আসে, তাদের রাজনীতি করার অধিকার আমি মনে করি বাংলাদেশে তারা রাখে না। এবং যারা ২৪কে মাইনাস করতে আসবে, তাদেরও রাজনীতি করার অধিকার বাংলাদেশে থাকে না। তো এই দুইটাকে যারা ওন করবে, এই দুইটাকে যারা নিয়ে রাজনীতি করতে পারবে, তারাই বাংলাদেশে রাজনীতি করতে পারবে আমি মনে করি। ছাত্র সমাজ, ছাত্র হিসেবে আমি এটা মনে করি। তাহলে আপনারা কি ছাত্র ফেডারেশন থেকে দুইটাকেই অন করবেন? অবশ্যই আমার ছাত্র ফেডারেশন দুইটাকে অন করে। আমরা মুক্তিযুদ্ধকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে অন করি, এবং ২৪-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানকে আমরা নেতৃত্ব দিয়েছি। আমাদের কেন্দ্রীয় সমন্বয়কের একজন ছিলেন আমাদের ছাত্র ফেডারেশনের, সহ সারা দেশে আমাদের ছাত্র ফেডারেশনের সারা দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা মনে করি ২৪ আমরা আমাদের মোহাম্মদ নাঈম একটি ইসলাম, মানে আমরা ২৪ যে আমাদের আমরা যে হ্যাঁ, প্রশ্নটা ২৪ ছিলাম যে আমাদের আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থান। ২৪ আমাদেরকে নতুন ভাবে পথ দেখিয়েছে। ২৪ আমাদেরকে বিশ্বের কাছে নতুন একটি সম্ভাবনায় বাংলাদেশ সৃষ্টি আপনি করার যে পথ বললেন তৈরি ২৪ করেছে। ২৪ আপনাদেরকে পথ দেখাইছে। ২৪ কি আপনাদের শিক্ষকদের উপর হামলা করার পথ দেখাইছে? আপনারা তো আমরা যে হ্যাঁ, এই যে শিক্ষকদের যে হামলা, সে হামলাটা আসলে আমরা মনে করি যে ফ্যাসিস্টদের একটি গোষ্ঠী, তারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের ভিতরে যুক্ত হয়ে ষড়যন্ত্র করছে। এবং সেই জায়গা থেকে আমরা মনে করি আন্দোলন কোনটা যৌক্তিক, কোনটা আসলে অযৌক্তিক, সেটা আমাদের বিবেচনা করে প্রশাসনকে আসলে হামলা করা উচিত ছিল। প্রশাসন এই হামলাটা করেছে, আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমাদের ছাত্র সংগঠন এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে, এবং এর বিরুদ্ধে আমাদের ছাত্র সংগঠন তাদের আমাদের ছাত্র সংগঠন থেকে, আমাদের সংগঠন থেকে এর প্রতিবাদ জানানো হচ্ছে, এবং আমরাও প্রতিবাদ জানিয়েছি। অনলাইন থেকে সমস্ত জায়গায় আমরা এর প্রতিবাদ জানিয়েছি। আমরা মনে করি এরকম হামলা করা আসলে এই সরকারের উচিত না। সরকারের উচিত যে কোনটি যৌক্তিক আন্দোলন, কোনটি অযৌক্তিক, কোনটির ভিতরে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র আছে, কোনটির ভিতরে জনগণের আসলে ক্ষোভ আছে। জনগণ এই ১৭ বছরের ক্ষোভ প্রকাশ করতে পারেনি, এবং ৫ই আগস্টের পরে হয়তো তারা গণতান্ত্রিক একটি বাংলাদেশ পেয়েছে, বা ৫ই আগস্টের পরে তারা মুক্ত একটি বাংলাদেশ পেয়েছে, যেখানে তারা অধিকার নিয়ে কথা বলতে পারবে। সেরকম পরিবেশ যেহেতু সে পেয়েছে, তার ১৭ বছরের দাবি দেওয়া সে করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটিকে বিবেচনা করে এটিকে আসলে তদন্ত করতে হবে যে আসলে এটা ফ্যাসিস্টদের ষড়যন্ত্র, নাকি এটা জনগণের আসলে যৌক্তিক দাবি। আচ্ছা, এটি আমি এটি মনে করি তাদের হামলা করা ইবতেদায়ী উচিত ছিল। শিক্ষকরা, ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকদের উপর তাদের বেতন স্থায়ী, তাদের চাকরি স্থায়ীকরণ এবং তাদের বেতন সুনির্দিষ্ট সময় প্রদানের দাবি সহ তাদের কিছু দাবি নিয়ে দাঁড়িয়েছেন। সেখানে পুলিশ লাঠিচার্জ করেছেন এবং জলকামান ব্যবহার করেছেন এই শিক্ষকদের বিরুদ্ধে। এইটা কি নিয়ে আপনি এটাকে কিভাবে দেখেন? এটা কি আসলে আসলে তারা সরকারের এই শেখ হাসিনা গত সরকারের বা শেখ হাসিনা সরকারের এজেন্ডা, নাকি আসলে তারা আসলে তাদের দাবি দেওয়া বলতে পারছে না এবং ইউনূস সরকার যেভাবে বলেছেন যে আপনাদের যদি কোনো দাবি থাকে সেই দাবি আমার কাছে উত্থাপন করেন, সেই উত্থাপনটা করার পরে হামলা করেছে? এটা কি ইউনূস সরকারের যদি আপনি বিবেচনা করেন যে আমরা যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, যেকোনো হামলায় আপনারা বলেছেন যে এটা শেখ হাসিনার যে বাহিনী, পুলিশ বাহিনী, সেই শেখ হাসিনার পুলিশ বাহিনী হামলা করেছে। কিন্তু তাহলে এটা কি আমরা বলতে পারি না যে এখন যারা আছে, এখন যারা ক্ষমতায় আছে তারাই আসলে তাদের মদদেই এই শিক্ষকদের উপর হামলা করা হয়েছে? আপনার শিক্ষকদের উপর যে হামলা করা হয়েছে, আমরা মনে করি এটি আসলে সম্পূর্ণভাবে সমর্থন করি না কোনোভাবেই। এই প্রশাসনের ভিতরে ফ্যাসিস্টদের যে একটি গোষ্ঠী আছে, সেটি আমি তারাও এই ষড়যন্ত্রের সাথে, এটার সাথে যুক্ত থাকতে পারে, যে এই সরকারকে বা এই বিপ্লবকে বা এই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য, যে এই গণঅভ্যুত্থান আসলে জনগণ কোন করে না, এই গণঅভ্যুত্থান আসলে জনগণের জন্য না, এরকম একটি পরিস্থিতি হাজির করার জন্য ফ্যাসিস্টদের একটি গোষ্ঠী যেহেতু প্রশাসনের ভিতরে এখনো আছে, তারা হয়তো এটি জনগণের ভিতরে বিভাজন সৃষ্টি করার জন্য এই চক্রান্তটা থাকতে পারে, এটা আমি মনে করি আসলে। জি, আচ্ছা, আরেকটা প্রশ্নে যদি আমরা যাই যে আসলে আপনাদেরকে বরিশালে যে শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ডে একজন নতুন সচিব আমরা নিয়োগের কথা শুনেছি এবং সেই জায়গায় আপনি দেখবেন যে আ যে বরিশালের যে শিক্ষা সচিব ছিল, সেই শিক্ষা সচিব নতুন যে নিয়োগ হয়েছে উনাকে বিএম কলেজ থেকে আ নানা ছাত্রদের আন্দোলনের মুখে তাকে যুক্ত হতে দেয় নাই। সেই জায়গায় আবার ওই একই ব্যক্তি কিভাবে বরিশালের যে শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ডের সচিব হিসাবে নিয়োগ হয়ে বরিশালে আসেন। এবং সেই জায়গায় আমরা দেখেছি যে আন্দোলনের আ পরিপ্রেক্ষিতে আন্দোলনের মুখে উনি যুক্ত হতে পারেননি। কিন্তু আসলে
একই ব্যক্তিকে এক জায়গা থেকে যখন ছাত্ররা তাদের আন্দোলনের মধ্যে দিয়ে তাড়িয়ে দেয় কিংবা আ যুক্ত হতে দেয় না, তখন সেই ব্যক্তি কিভাবে আবার শিক্ষা বোর্ডে আসলে সচিব হয়ে নিয়োগ হতে পারে? সেই জায়গায় কি আপনাদের কোনো নিয়ন্ত্রণ আছে কিনা? আসলে আপনার আমাদের এখানকার যে সিস্টেম, বিগত বছরগুলোতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে ব্যক্তির লবিং, ব্যক্তি স্বার্থ এবং ব্যক্তি স্বার্থকে এখানে প্রাধান্য দেওয়া হয় বেশি। এটা আমরা যেটা বিগত বছরগুলোতে দেখেছি। এবং সেই জায়গা থেকে এই যে বিতর্কিত যেই যাকে বিএম কলেজ থেকে বিতর্কিত করা হয়েছে বা বিএম কলেজ থেকে যাকে প্রতারিত করা হয়েছে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে, তিনি একজন বিতর্কিত লোক ছিলেন, ফেসিসের দোসর ছিলেন, আমি যেটুকু জানি। এবং সেই ব্যক্তিকে আবার সচিব হিসেবে পাঠানো হয়েছে। এটি আসলে আমি মনে করি যে হয়তো এখানকার বিভিন্ন আমরা মনে করি যে রাজনৈতিক যে প্রভাব আমাদের দেশের ব্যক্তি স্বার্থের যে প্রভাব, সেই প্রভাবটা হয়তো পড়তে পারে, যার কারণে এটা হয়েছে এবং পরবর্তী ছাত্র এটাকে প্রতিহত করেছে। আমরা মনে করি এই ছাত্র সমাজ বিপ্লবী, এই ছাত্র সমাজ এই গণঅভ্যুত্থান কোন করে, এই গণঅভ্যুত্থানকে কেউ যদি প্রশ্নবিদ্ধ করে ব্যক্তি স্বার্থ হিসাবে, সেটি ছাত্র সমাজ মেনে নেবে না, ছাত্র সমাজ প্রতিবাদ করবে এবং সেই প্রতিবাদের কারণেই তিনি এখানে যোগদান করতে পারেনি। জি, আচ্ছা। আমরা একটু মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়ার কাছে যদি যাই। শাহাবুদ্দিন মিয়া, আপনি বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী। তো সেই জায়গা থেকে আমরা জানি যে বরিশাল কিংবা দক্ষিণবঙ্গের অক্সফোর্ড বলা হয় এই প্রতিষ্ঠানকে। সেই জায়গায় যদি আমরা একটু প্রশ্ন করি যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আসলে আপনাদের ছাত্রদলের পক্ষ থেকে কি ভাবনা? কিংবা এই যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে আসলে শিক্ষা অঙ্গনে আসলে তার যে নিজস্ব ধারা, সেই নিজস্ব ধারা বজায় রাখতে পারবে কিনা? এবং ছাত্রদের প্রতিনিধি হিসাবে আসলে আপনারা ছাত্রদল কতটুকু গ্রহণযোগ্য মনে করেন যে আসলে আপনাদেরকে ছাত্ররা কতটুকু বিশ্বস্ততার জায়গায় রাখে? লাস্ট প্রশ্নের উত্তর হচ্ছে যে শিক্ষার্থীরা আমাদের কতটুকু বিশ্বাস্তর জায়গায় রাখে, ঠিক? তো সেটা শিক্ষার্থীরাই জানে, আর আমরা সেটা বলতে পারবো না, শিক্ষার্থীরাই ভালো জানে। আর পয়েন্ট হচ্ছে যে সরকারি বিএম কলেজ দক্ষিণবঙ্গের অক্সফোর্ড খ্যাত অন্য অন্যতম একটি প্রতিষ্ঠান। এখানে বাকসু বা ছাত্র সংসদ নির্বাচন, তো সেক্ষেত্রে আপনি দেখেন আমরা 5 তারিখের পরবর্তী সময় থেকে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে সর্বোপরি সরকারি বিএম কলেজের, আমরা বিএম কলেজ ছাত্রদল সরকারি বিএম কলেজের স্বার্থ রক্ষার জন্য সর্বদা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছিলাম। তো বাকসু নির্বাচন সাধারণ শিক্ষার্থী, আমরা আমাদের 24-এ যে গণঅভ্যুত্থান হয়েছিল, তো আমাদের একটি অন্যতম দাবি ছিল যে নিয়মিত বাকসু নির্বাচন। তো সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আমি বাকসু নির্বাচন, হ্যাঁ, যথাযথ সময়ে যে বাকসু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে আমি বর্তমানে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে আমি অনুরোধ করব বিশেষ করে যে বাকসু নির্বাচন দেওয়ার জন্য। আর বিশেষ করে আমরা সরকারি বিএম কলেজ ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বিএম কলেজের স্বার্থ রক্ষার জন্য সর্বোপরি বিএম কলেজ, আমরা অনেক আগে একদিন বলেছিলাম যে বিএম কলেজ বরিশালবাসীর কাছে সর্বদা দায়বদ্ধ, সর্বদা কৃতজ্ঞ, তেমনি বিএম কলেজ বরিশালবাসীর কাছে দায়বদ্ধ। আপনারা দেখেছেন যে আমাদের বিএম কলেজের ডাকে বা আমাদের ছাত্র সমাজের ডাকে যে মানে কৃষক, শ্রমিক, সর্বোপরি দিনমজুর, শ্রেণী পেশার মানুষ কিন্তু 24-এ গণঅভ্যুত্থানে এসেছিল। তো সর্বোপরি আমরা বিএম কলেজের ছাত্রদল সর্বোপরি বিএম কলেজের স্বার্থে, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে, বরিশালের স্বার্থে অটল ছিলাম এবং সর্বদা থাকবো। জি। আচ্ছা শাহাবুদ্দিন মিয়া, আমরা যদি আরেকটু বিস্তারিত প্রশ্নে যাই যে 5 মাস পেরিয়ে গেল এই অভ্যুত্থানকারী সরকারের কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের। এই 5 মাসে এসেও আসলে আ শহীদদের যে সঠিক তালিকা, সেই সঠিক তালিকা তারা প্রণয়ন করতে এখনো পারেনি। এখনো যে আহত যারা আছেন যোদ্ধারা, তারা মারা যাচ্ছেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একজন যোদ্ধা উনি মারা গিয়েছেন এবং পর্যায়ক্রমে আমরা দেখছি যে চিকিৎসার অভাবে এখনো অনেকে হাসপাতালে আছেন। এখনো উন্নত চিকিৎসা আসলে পাচ্ছেন না। আবার আরেকটু দেখি যে শহীদ পরিবার, যাদের রক্তের বিনিময়ে এই দেশ আবার ফ্যাসিবাদ মুক্ত হয়েছে আপনারা বলেন। সেই শহীদদের কিন্তু আসলে শহীদ পরিবারের কোন ধরনের আমরা পুনর্বাসন দেখি না।
সেই জায়গা থেকে আপনি কি মনে করেন এটা আসলে সরকারের কতটুকু দায় বর্তায়, কিংবা আসলে আপনারা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আসলে আপনাদের এই কতটুকু দায় যে এই যারা শহীদ পরিবার আছে এবং যারা আহত আছে এবং তারা এই যে হত্যাকারী আছে তাদের বিচারের আপনারা কতটুকু দাবি জানান? আগে একটি বিষয় আমি স্পষ্ট হয়ে নেই যে এই যেটা 24-এ যেটা হলো সেটা কি বিপ্লব না গণ অভ্যুত্থান? আপনার কাছে কি মনে করেন, মানে আপনি কি মনে করেন যে 24-এ যেটা হলো সেটা কি বিপ্লব হলো না গণ অভ্যুত্থান হলো? আচ্ছা, এটা তো একটা গণ-অভ্যুত্থান হয়েছে বলে। যেহেতু সরকার যেভাবে বলে যে আমার যেটা ধারণা এবং যেটা বলা, যেটা একটা গণ-অভ্যুত্থান হয়েছে। জনগণ, ছাত্র জনতা মিলেমিশে যখন একাকার হয়ে গেছে সেই একাকার একটা সরকার। সেটাকে গণ-অভ্যুত্থান সরকার বলা যায়, অভ্যুত্থানকারী সরকার বলা যায়, যেভাবেই বলেন। কিন্তু আপনারা যেহেতু কিংবা বাংলাদেশের জনগণ ৮ তারিখের পর বুঝে গিয়েছে যে আসলে এটা বিপ্লবী সরকার না। বিপ্লবী সরকার যদি হতো সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধরনের প্রশ্নই আসলে বাংলাদেশে আসতো না। তখন সেটা হতো বিপ্লবী সরকার। তখন সেই ধন্যবাদ, সরকার এসে তার যে কাঠামো সেই কাঠামো পরিবর্তন করতে। জি। ধন্যবাদ। আপনি বলেছেন যে 5 তারিখের পরে বা 8 তারিখের পরে যে জানতো না যে বিপ্লবী সরকার না। পয়েন্ট এখানে একটা যে আহতরা তাদের চিকিৎসা পাচ্ছে না। চিকিৎসা পাচ্ছে না কেন? যে আহত হয়েছে, যে শহীদ হয়েছে, আমি বা আমার সাথে যারা বা যারাই রাজপথে নেমেছে তারা কিন্তু বিপ্লবী তার নাম ছিল বিপ্লবের জন্য। বিপ্লব মানে কি? গোটা সিস্টেমের পরিবর্তন। কিন্তু আপনি দেখেন 5 তারিখের পরে কোন সিস্টেমটার পরিবর্তন হয়েছে? যে সেবা খাত, পুলিশ পুলিশ তো পোশাক পরা থাকে, অন্যান্য যে খাতগুলো আছে, অন্যান্য যে সেবা খাত জি, আছে, আমারও কিন্তু সেটাই প্রশ্ন। তার প্রতি শাহাবুদ্দিন ভাই, আমারও সেটাই প্রশ্ন যে আসলে কি পরিবর্তন হয়েছে? জি জি জি, কি পরিবর্তন হয়েছে 5 তারিখের পরে? কিচ্ছু পরিবর্তন হয়নি। তো আমরা তো চেয়েছিলাম সিস্টেমের পরিবর্তন, কিন্তু এই যে বর্তমান উপদেষ্টা বা বর্তমান যে সরকার তারা কিন্তু ওই যে ফেসিস্ট যে আওয়ামী লীগ সরকার, আপনি যদি শেখ হাসিনাকে স্বৈরাচার বলেন, তবে আমি এই বর্তমান যে সরকার রয়েছে তাকে আমি স্বৈরাচার বলতে বাধ্য হব। একটু ব্যাখ্যা দিচ্ছি। আপনি দেখেন যে শেখ হাসিনা স্বৈরাচার ছিল, কিন্তু ব্যক্তি স্বৈরাচার ছিল না। ব্যক্তি স্বৈরাচার ছিল না, তার সিস্টেম স্বৈরাচার ছিল। তার যে মানে সরকার কাঠামো, তার যে শাসন ব্যবস্থা, পুরো সিস্টেমটা ফেসিজমে আকৃষ্ট ছিল, পুরো সিস্টেমটা স্বৈরাচার ছিল। কিন্তু আপনি 5 তারিখের পরে দেখেন, 5 তারিখের পরে শেখ হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে এবং আওয়ামী লীগ যে সংগঠন, সে আওয়ামী লীগ সংগঠন ইউনিট ছড়ে গেছে, নতুন কেউ আসছে। আওয়ামী লীগের যে অঙ্গ সহযোগী সংগঠনের পরবর্তী টাইম নতুন কেউ আসছে এবং এই শেখ হাসিনার পরিবর্তে ডক্টর ইউনূস স্যার প্রধান উপদেষ্টা হয়ে আসছে। সুতরাং ওই যে ফেসিস্ট ওই সিস্টেমের ভিতরে কিন্তু উনি বসছে। সুতরাং শেখ হাসিনা যদি ওই সিস্টেমে বসে ওই ওনাকে যদি ফেসিজম বলি, ফেসিস্ট বলি, এই ডক্টর ইউনূস স্যারও ফেসিস্ট আমি বলবো। এই দিকে দেখেন একটা সিস্টেমেরও পরিবর্তন হয়নি। তো এক্ষেত্রে আমরা আহত ভাইরা হয়েছিল, আমরা যারা আহত হয়েছিলাম, যারা শহীদ হয়েছে, তারা একটা পরিবর্তন, একটা বিপ্লবের জন্য রাজপথে নেমেছিল। কিন্তু 5 তারিখের পরে 8 তারিখের পরে যখন বিপ্লব হয়নি, যখন গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থান পরে যে শেখ হাসিনার যে ফেসিজম পদ্ধতি ছিল, সেই ফেসিজম পদ্ধতি কিন্তু ধ্বংস হয়নি। ওই ফেসিজম পদ্ধতিতেই কিন্তু এই দেশ পরিচালিত হচ্ছে। এবং যারা আমলাতন্ত্রে যারা রয়েছে আপনারা দেখবেন তাদের বিভিন্ন ধরনের ভাষায় প্রকাশ করার মতো না যে সমস্যা হচ্ছে, এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের কিন্তু মানে পূর্ণাঙ্গ যে শহীদদের তালিকা এখন পর্যন্ত কিন্তু প্রকাশ করা হয় নাই। এবং বিভিন্ন ধরনের এই যে বললাম সিস্টেমের সমস্যা থাকার কারণে এই যে আহত ভাইরা সুচিকিৎসা পাচ্ছে না দেশে। আপনি এখনো দেখবেন বিভিন্ন হসপিটালে, বিভিন্ন স্থানে বিভিন্ন আহতরা কিন্তু কাতরাচ্ছে, রীতিমতো কাতরাচ্ছে। অনেক জায়গা থেকে অনেক সময় ফোন আসে, কিছু করার থাকে না, কারণ এই সিস্টেমের পরিবর্তন। আমি মনে করি ডক্টর ইউনূস স্যার এই যে ফেসিজম যে সিস্টেম ব্যবস্থা বা যে প্রচলিত শাসন ব্যবস্থা ছিল, উনিও এই প্রচলিত এই ফেসিস্ট শাসন ব্যবস্থায় উনি নিজেও এখন বর্তমানে ফেসিস্ট হয়ে গেছে। কারণ আমাদের যে দাবি ছিল, আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা ধ্বংস করে উনি সেই একই শেখ হাসিনার মতো ফেসিজম, আমি ছাত্রদল কর্মী হিসেবে বলছি না, আমি একজন সাধারণ শিক্ষার্থী আন্দোলনকারী হিসেবে বলতেছি, কারণ আমি বিপ্লব এখনো, আপনি বলছেন যে 8 তারিখের পরে বিপ্লব চেতনা ধ্বংস হয়ে গেছে, কিন্তু না, আমি এখনো বিপ্লব লালন করি। সুতরাং ওই ক্ষেত্রে 8 তারিখের পরে মনে করি যে ডক্টর ইউনূস স্যার আমাদের বিপ্লব ধ্বংস করে গণ অভ্যুত্থানের নামে, সংস্কারের নামে আমাদের যারা বিপ্লবী আছে তাদের রীতিমতো, যারা এখন হসপিটালে কাতরাচ্ছে, তাদেরকে শহীদ করার জন্য দেখবেন আহত হসপিটালে বসে অনেকে মারা গেছে, এবং যারা শহীদ হয়েছে
তাদের মানে 24-এ যারা শহীদ হয়েছে তাদের রীতিমতো তাদের নাম, তাদের অবদান, তাদের স্পৃহা, তাদের চেতনা সবকিছু ধ্বংস করে তাদের নতুন যে ফ্যাসিজম পুনরুদ্ধারের চেষ্টা করতেছে আর পুনর্বাসনের চেষ্টা করতেছে। জি। আচ্ছা, আমরা যে প্রশ্নে ছিলাম সেই প্রশ্ন থেকে করে আসছি। তবুও আমরা করি যে আসলে আপনি বললেন এই যে ইউনূস সরকার, সেই ইউনূস সরকারও আসলে ফ্যাসিবাদে পরিণত হচ্ছে। তাহলে আমরা যদি আবার একটু বলি যে মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া, আপনারা তো ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আপনারা বলেন যে শেখ হাসিনা সরকার ফ্যাসিবাদ এবং সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন। আবার একই জায়গায় আপনারা বলছেন যে এই ডক্টর ইউনূস উনিও ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। তাহলে ফ্যাসিবাদের দিকে যাচ্ছে এবং ফ্যাসিবাদকে যেহেতু বিদায় করেছেন, এই ডক্টর ইউনূসকেও কি আপনাদের বিদায় করতে রাস্তায় নামতে হবে? দেখেন, ডক্টর ইউনূস আমাদের 2000 প্লাস, হয়তো অফিসিয়ালি ভাবে 2000 আছে, আমি মনে করি 2000 বেশি শহীদ হয়েছে এবং আহত হয়েছে, মানে ধারণার বাইরে। যে আমি মনে করি আমাদের শহীদদের, আমাদের আহত ভাইদের রক্তের উপর পাড়া দিয়ে এই ডক্টর ইউনূস বা বর্তমান সরকার। সুতরাং আমি এখনো মানে আশাহত হইনি, এখনো প্রত্যাশা ব্যক্ত করি যে অভ্যন্তরীণ যে সরকার রয়েছে, ডক্টর ইউনূস স্যার রয়েছে, তিনি আমাদের অন্তত ফেসিস্ট হবে না। এই যে ফেসিজম যে সিস্টেম, ডক্টর ইউনূস ফেসিস্ট এটা আমি বলছি না। এই যে ডক্টর ইউনূস স্যার ফেসিজমের বিরুদ্ধে আকৃষ্ট হচ্ছেন এবং তিনি ফেসিজম চর্চা করছেন। সুতরাং ডক্টর ইউনূস স্যার ব্যতীত অন্য কেউ যদি হয় এই যে ফেসিজম চর্চা করছে বা ফেসিজমের বিরুদ্ধে আকৃষ্ট হচ্ছে, আমাদের আন্দোলন শুধু 24-এ না, আমাদের দীর্ঘদিনের আন্দোলন ছিল যে ফেসিজম বিলুপ্ত করা। সুতরাং এই ফেসিস্টের বিরুদ্ধে অবশ্যই ডক্টর ইউনূস স্যার যদি ফেসিস্ট আকৃষ্ট হয়, অবশ্যই ফেসিজমের বিরুদ্ধে আবার রক্ত দিতে, আবার জীবন দিতে বিন্দুমাত্র পিছু হটবো না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এবং আমরা একটু মোহাম্মদ নাহিদ ইসলামের কাছে যাই। নাহিদ ইসলাম, আপনারা দেখছেন যে কিছুদিন আগে ঢাকার ৭ কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বিশাল এক সংঘর্ষ, এবং সেই সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন এবং সেই জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা ছিলেন, যেসব যেমন হাসনাত আব্দুল্লাহ এবং রাকি থেকে শুরু করে অনেকেই সেখানে ছিলেন। সেখানে আমরা দেখেছি যে হাসনাত আব্দুল্লাহর উপরে এক ধরনের বলা যায় যে হামলাই হয়েছে। সেখানে তাকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে। তো আমার প্রশ্নটা ছিল এমন যে এই যারা অভ্যুত্থানে এত বড় নেতৃত্ব দিয়েছেন, যাদের ডাকে সারা দেশের ছাত্র জনতা মাঠে নেমে এসেছিল, তাদেরকে এই ৫ মাস পরেই কেন সেই শিক্ষার্থীদের হাতেই লাঞ্ছনার শিকার হতে হয়? আপনার এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটু ৭১ প্রসঙ্গে টানবো। 1971 সালে কিন্তু দেশের মানুষের সবচেয়ে বড় একটি বিজয় ছিল। সেই বিজয়ের পরে ৭২ সালে যখন শেখ মুজিবুর রহমান সরকার গঠন করে, তারপরে তার যে কার্যক্রম, তার যে আচরণ, তিনি যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং তারপরে কিন্তু তারকে জনগণ নিতে পারেনি এবং তার বিরুদ্ধে তারপরে আপনার তাকে হত্যা করছে চক্রান্ত করে, বিদেশি বা দেশীয় চক্রান্ত হয়েছে, তাকে হত্যা করেছে। সেই হত্যার তীব্র নিন্দা আমি জানাই। কিন্তু তার যে আচরণ, সে আচরণের বিরুদ্ধে কিন্তু মানুষের ক্ষোভ ছিল। তার উপর থেকেও কিন্তু জনগণের আস্থা উঠে গেছিল। তিনি কিন্তু দীর্ঘ 25 বছর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছেন ৭১ সাল পর্যন্ত, কিন্তু তার উপর কিন্তু মানুষ আস্থা রাখতে পারেনি ৭১-এর পরে, কারণ তিনিও ফ্যাসিস্ট হয়ে উঠছিলেন। তিনি যে জনগণের প্রকৃত আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আপনারা কি করতে বলতেছেন যে পারেনি। এখন নাহিদ এবং যারা লাঞ্ছনার শিকার হয়েছেন তারাও ফ্যাসিস্ট হয়ে উঠতেছেন? আচ্ছা, আমি একটু শেষ করি, তারপরে আপনার উত্তরটা পেয়ে যাবেন আর কি। যেহেতু শেখ মুজিবুর রহমান তখনকার আস্থা পূরণ করতে পারেনি জনগণের, এবং তারপরে এখানে বিরোধী দল সৃষ্টি হয়েছে সিরাজ শিকদার সহ মেজর জলিল, এবং তাদেরকে তিনি যেভাবে দমন করেছেন, ঠিক একইভাবে বর্তমান সময়ও এই যে আসিফ বলেন, নাহিদ বলেন, হাসনাত বলেন, সার্জিস আলম বলেন, বা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বা যারাই বলেন, তারা আসলে 5ই আগস্টের পরে সেই ম্যান্ডেট ধরে রাখতে পারেনি। এবং আপনি একটা বলছেন যে তাদের ডাকে মানুষ নেমে আসছে, আমি এটি বিশ্বাস করি, কিন্তু এটার আমার একটা ভিন্ন মত আছে। এর মতটা হচ্ছে এই আন্দোলনের, আমি একজন একটি ছাত্র সংগঠনের কর্মী, এবং শাহাবুদ্দিন ভাই আমাদের সহ আলোচক, তিনি একটি ছাত্র সংগঠনের কর্মী। বরিশালে কারফিউ দেওয়ার পরে বা কোটা আন্দোলনের যে দমন পীড়ন শুরু হয়েছে, তারপরে আন্দোলনকে সংগঠিত করেছে ছাত্র সংগঠনের নেতারা। ওই যে আসিফ বলেন, নাহিদ বলেন, তাদের ডাকে 5ই ওই যে কারফিউ দেওয়ার পরে সাধারণ ছাত্র নেমে আসে নাই, সাধারণ ছাত্র নেমে আসছে রাজনৈতিক ছাত্র সংগঠনের
নেতাদের সাহসের কারণে আমরা জীবনে মায়া ত্যাগ করে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছি, এই আন্দোলনকে সংগঠিত করেছি। নাহিদ এবং আসিফ তারা ডিবি অফিসে জিম্মায় ছিল এবং তাদের উপরও টর্চার হয়েছে, কিন্তু আমাদের উপর কম টর্চার হয়নি। আমরা বাসায় ঘুমাইতে পারিনি, আমাদেরকেও পালিয়ে পালিয়ে বেরোতেছে। আমরা তো সেই জায়গা থেকে আমরা মনে করি আসলে আপনি যে বলছেন যে তাদের ডাকে আন্দোলন সফল হয়েছে এবং তারা এখন কেন জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, কেন ছাত্ররা তাদের উপর আক্রোশ করতেছে, তাদেরকে কেন মানতেছে না? কারণ তারা 5ই আগস্টে পরে যে সকল কর্মকাণ্ড এখানে করেছে সেগুলো আসলে আসলে কোনোভাবেই প্রাসঙ্গিক না। কোনো গণঅভ্যুত্থান চেতনা তারা ধারণ করে না। যদি গণঅভ্যুত্থান চেতনা ধারণ করতো তাহলে নাহিদ ইসলাম, আপনার জাতীয় সাউন্ডে একটু সাউন্ডের সমস্যা হচ্ছে, আপনি জাতীয় একটু সাউন্ড কাউন্সিলে ঠিক করুন। কথা কি শোনা যাচ্ছে? জি জি, এবার একটু বলেন। আচ্ছা, তাদের উপর যে সাধারণ ছাত্রদের যে আশা মানে আকাঙ্ক্ষা উঠে গেছে, তাদের উপরে যে সাধারণ ছাত্রদের বিশ্বাস সেটি উঠে গেছে, কারণ হচ্ছে 5ই আগস্টের পরে ছাত্র রাজনীতিকে বিকেন্দ্রীকরণের নামে তারা যেখানে তাদের নিজস্ব ব্যক্তি স্বার্থ হাসিল করতে চেয়েছিল, সেইটি কারণে সাধারণ ছাত্ররা বুঝে গেছে তারা আসলে সকল ছাত্র সংগঠনকে মাইনাস করে তার ব্যক্তি স্বার্থ এবং মুজিববাদীদের মতো 71 সালে মুজিব যেভাবে এখানে তাদের একক কর্তৃত্ব বা একক নেতৃত্ব বাস্তবায়ন করতেছিল, ঠিক একইভাবে 5ই আগস্টের পরে এই বৈষম্য ছাত্র আন্দোলন যারা এখন আছেন তারা একই এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিলেন বলে সাধারণ ছাত্ররা তাদের উপর থেকে আস্থা উঠিয়ে নিয়েছেন। তার ক্ষোভ থেকেই সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্যাঞ্জাম হয়েছে, সেই গ্যাঞ্জামের কারণে হাসনাত আব্দুল্লাহ সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভের ভিতরে পড়েছে আমি মনে করি, এবং সমন্বয়করা সেই ক্ষোভের ভিতরে পড়েছে। জি আচ্ছা, আপনাকে ধন্যবাদ এবং আপনাকে আরেকটা প্রশ্ন আমরা একটু করি। আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি যে কিছুদিন আগে আমরা দেখেছি গত পরশুদিন 31 জানুয়ারি যে কুমিল্লায় যুবদল কর্মী তৌহিদুল ইসলামকে যৌথ বাহিনী বাসা থেকে তুলে নিয়ে যায় এবং তার পরবর্তী সময়ে আর্মির হেফাজতে থাকা অবকালীন সময়ে তিনি নির্যাতনের শিকার হন। পরবর্তী সময়ে যখন পুলিশের কাছে তাকে পৌঁছে দেওয়া হয়, তখন তাকে পুলিশ অজ্ঞান অবস্থায় পায় এবং হাসপাতালে যখন নেওয়া হয় তখন তাকে মৃত্যু ঘোষণা করা হয়। সেই জায়গায় আমরা যদি একটু বলি, আপনারা আন্দোলনের সময় ৫ তারিখেই অনেক শিক্ষার্থীদের মুখে আমরা এভাবে শুনেছি যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। আসলে আপনারাও কি সেনাবাহিনী সরকারের উপরে আস্থা রাখতে পারেন কিনা, কিংবা এই তৌহিদুল হত্যা কিংবা বিচার বহির্ভূত হত্যা, এই আবার আমরা যেটা দেখেছি যে শহীদুল ইসলামের নামে কোনো ধরনের মামলা ছিল না, কোনো ধরনের তার নামে অভিযোগ ছিল না। উনি একজন যুবদল কর্মী ছিলেন এবং তার বাবার ওইদিনকে কুলখানি অনুষ্ঠান ছিল। সকল কিছু মিলিয়ে তাকে যখন আ সেনাবাহিনীর হাতেই তার তার যে সেই টর্চারে যখন মারা যায়, তখন সেটাকে আপনি কিভাবে দেখছেন? এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানিয়েছি এবং আমাদের ছাত্র সংগঠন সেটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। সেটি আমাদের ছাত্র সংগঠন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এবং এই হত্যার প্রতিবাদ জানিয়েছি আমরা এক কথায়। এবং আমি এই হত্যার এটি আসলে কোনোভাবে সমর্থন করি না। আমি মনে করি একটি মানুষ যদি অপরাধ করে থাকে তাকে আসলে বিচারের কার্যক্রমের মধ্যে তার বিচার নিশ্চিত করা দরকার। এবং আপনি যে বলেছেন কি বলো ওটাকে, সেনাবাহিনী সরকার। সেনাবাহিনী সরকার, আসলে বাংলাদেশে দীর্ঘ 17 বছর রাজনৈতিক সংগঠনগুলো গণতন্ত্র চর্চার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে। সেনাবাহিনী বা কোনো বাহিনীর হাতে দেশ পরিচালনা করবে এই জন্য বাংলাদেশ ছাত্র সমাজ আন্দোলন করেনি, কোনো রাজনৈতিক দল আন্দোলন করেনি। রাজনৈতিক দলগুলো এবং ছাত্র আন্দোলন করছে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য। এবং সেনাবাহিনীর হাতে দেশ আসলে কত নিরাপদ সেটি কিন্তু এই যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যার মধ্য দিয়ে প্রমাণ করে যে আসলে তাদের হাতে দেশ নিরাপদ নয়। দেশ নিরাপদ নির্বাচিত সরকারের হাতে। এই মুহূর্তে আমরা মনে করি আসলে সমস্ত সংস্কারগুলো করে অতি দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দিয়ে যে এতদিনের যে সংগ্রাম রাজনৈতিক দলগুলোর, মানুষের যে সংগ্রাম গণতন্ত্র প্রতিষ্ঠা করার, সেই সংগ্রাম বাস্তবায়ন করা সম্ভব হয় আমরা মনে করি। এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে এমন অতি দ্রুত সমস্ত সংস্কার করে নির্বাচন দেওয়া জরুরি আমরা মনে করি। আসলে ছাত্র হিসেবে মনে করি, একজন আন্দোলনকারী হিসেবে মনে করি। জি আচ্ছা, আমরা একটু আরেকটা প্রশ্ন যদি আপনাকে শেষ প্রশ্ন আমরা করি যে আপনারা দেখেছেন যে যারা নারী ফুটবলাররা আছেন তাদের যে ক্লাব, সেই ক্লাবে হামলা করা হয়েছে এবং পরবর্তী সময় নারীরা ঘোষণা দিয়েছেন যে
তারা একেবারে সবাই তারা আসলে অবসরে যাবেন সেই ঘোষণা তারা দিয়েছেন। সেই জায়গায় আমরা দেখেছি যে অভ্যুত্থানে নারীদের অনেক বড় একটা অংশগ্রহণ ছিল। কিন্তু এই পরোক্ষভাবে কি আমরা দেখছি না যে আসলে নানান জায়গা থেকে নারীদের মাইনাস করা হচ্ছে? নারী ফুটবলারদের উপর যে মানে তাদের ক্লাবে যে হামলা করা হয়েছে, এটি আসলে নতুন বাংলাদেশে আমি মনে করি নতুন বাংলাদেশের সাথে যায় না। আমাদের যে লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সমাজের সমতার ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত করা। 5ই আগস্টের পর এরকম ঘটনা ঘটা আমরা মনে করি আমাদের জন্য লজ্জার বিষয়। আমরা যারা আন্দোলন করছি আমাদের কাছে লজ্জার বিষয়। আমরা মনে করি নারীরা তাদের অধিকার প্রতিষ্ঠিত করবে, নারীরা তাদের স্বাধীন মতো চলবে এবং সেটি আসলে যে ধর্ম পালন করে তার ধর্মের ভিতর থেকে ধর্ম তাকে যতটুকু স্বাধীনতা দেয় সেই অনুযায়ী তিনি তার ধর্ম চর্চা করবেন এবং তার ব্যক্তি স্বাধীনতা আছে এবং আমাদের দেশের সকল মত সকল আদর্শকে যেহেতু সমর্থন করে এবং আমাদের দেশের মানুষ আসলে সকল মত এবং সকল আদর্শকে সমর্থন করে বলে এখানে কখনো ধর্মীয় দাঙ্গা সৃষ্টি হয় না, অন্য ধর্মের উপর জুলুম নির্যাতন হয় না। এখানে যে নারীরা ফুটবল খেলবে, এই নারীরা দুইবার সাফ যে একটি দল, তাদের উপরে এই ঘটনা যে হয়েছে আমরা মনে করি এটির কারণে বিশ্বের কাছে আমাদের দেশের একটি মানে ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং এই ঘটনার সাথে যারা আছে একটি গোষ্ঠী যারা আসলে যাদেরকে মৌলবাদ বলা হয় বা আসলে এখানে মৌলবাদী গোষ্ঠীর একটা অভিযোগ এসেছে আমি যেটুকু দেখেছি। এখানে যদি কোনো রাজনৈতিক সংগঠনের এজেন্ডা থাকে বা ফেসিস্টদের কোনো এজেন্ডা থাকে বা কোনো রাজনৈতিক দল তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নারীদের অধিকার হরণ করে বা নারী ফুটবলারদের অধিকার হরণ করে, সেটি আসলে বাংলাদেশের কাম্য নয়। মানে আমরা মনে করি বাংলাদেশ ছাত্র ফেডারেশন মনে করে এই নারী ফুটবলারদের পাশে যদি কেউ না থাকে, বাংলাদেশ ছাত্র ফেডারেশন তার সর্বোচ্চ শক্তি দিয়ে নারীদের পাশে থাকবে এবং এই নারী ফুটবল দলের পাশে থাকবে। আচ্ছা, ধন্যবাদ মোহাম্মদ নাহিদ ইসলাম। এবং আমরা একটু শাহাবুদ্দিন মিয়ার কাছে যাই। শাহাবুদ্দিন মিয়া, আমরা অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা দেখেছি যে যারা বাংলাদেশের যে আমরা বলি শিয়া কিংবা যারা এই মতাদর্শের সাথে আছেন, যারা মাজারে যান এবং মাজারে তাদের যে আর্তনাদ সেটা করেন এবং বলা যায় যে মাজারকে তাদের ধর্মীয় একটি কেন্দ্র মনে করেন। সেই জায়গায় আমরা দেখেছি যে 5 তারিখের পর নানান মাজারে হামলা করা হয়েছে, মাজার ভাঙচুর করা হয়েছে, তাদের যে ওরস সেই ওরসগুলো পালন করতে দেয় নাই। আসলে একজন শিক্ষার্থী হিসাবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব আকারে এবং আপনি একজন যেহেতু ছাত্রদল কর্মী, সেই ক্ষেত্রে ছাত্রদলের দিক থেকে আপনারা মাজারকে কিভাবে দেখছেন বা এই যে মাজারের ভাঙচুর সেটাকে কিভাবে দেখছেন? দেখেন, আমরা যারা ধর্ম পালন করি, ধর্ম কোনো ফিলোসফি দিয়ে ধর্ম বিশ্লেষণ করা যায় না, মানে কোনো দর্শন দিয়ে কোনো ধর্ম বিশ্লেষণ করা যায় না। আমি মনে করি যারা মাজার করে, মাজার তাদের কাছে একটি পবিত্রতম স্থান। তো সেক্ষেত্রে আর বাংলাদেশে এখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙালি। তো বাঙালির পয়েন্টে আমরা এক, এবং তারা মাজার পবিত্র মনে করে এবং তাদের কাছে মাজার পবিত্রতম। তো সেক্ষেত্রে আমার কাছে বা আমি যদি সামগ্রিকভাবে বিশ্লেষণ করি, ওই যে বললাম যে ফিলোসফি দিয়ে ধর্ম বিশ্লেষণ করা যায় না। আর বাংলাদেশে প্রধান ধর্ম ইসলাম, কিন্তু এখানে কিন্তু সকল ধর্ম বর্ণ সংমিশ্রণে কিন্তু আমরা বাঙালি। তো সেক্ষেত্রে যে মাজার ভাঙচুর বা মাজারে হামলা আমার কাছে মানে এটা সন্ত্রাসী উস্কে দেওয়ার মতো বা সন্ত্রাসীর এজেন্ডা বাস্তবায়ন করার মতো একটা বিষয়। জি, আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন আগে ছিল, সেই প্রশ্নে আসলে আমরা উত্তর পাইনি। যে ছাত্র শিবিরের যে প্রকাশনা, সেখানে বলা হয়েছে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন মুসলমানরা তারা ভুল করে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করুক, তাদের দূরদর্শিতার অভাব। সেই জায়গায় একটু বলবেন যে মুসলমানরা যে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এটা তাদেরকে ভুল ছিল নাকি এই যে ছাত্র শিবিরের যে কথার সাথে আপনার কতটুকু যুক্ততা আছে বা আসলে এটাকে কিভাবে দেখছেন? দেখেন, আমরা মুক্তিযুদ্ধের সময় আমরা তো প্রাপ্তবয়স্ক, আমাদের তো জন্মই হয়নি মুক্তিযুদ্ধের সময়। তো তাদের দর্শন কিরকম আমরা জানি না। আমরা ইতিহাসে পড়েছি এবং আমরা শুনেছি যে বাংলাদেশ জামাত ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল। তো সেক্ষেত্রে তারা 24-এ এসে 24-এর
পরবর্তী সময় যে বিভিন্ন গণ অভ্যুত্থান পাড়ি দিয়ে এবং বিশেষ করে 24-এর বৃহৎ একটা বিপ্লব বলি আমরা, বিপ্লব হিসেবে মানি, তো বিপ্লবের 24-এর বিপ্লব এরকম পরবর্তী সময়েও যে তারা এরকম মুক্তিযুদ্ধ বিরোধী কথা প্রকথন বা কোন দার্শনিকত্ব নিয়ে তারা বলেছে সেটা আমার কাছে কটূক্তি লাগে, এবং আমার কাছে এটা মনে হয় মানে কিভাবে আমি এটা জি বিশ্লেষণ করবো, আসলে ওই প্রশ্ন আমি আচ্ছা জি মানে এড়িয়ে জি গেছিলাম, মানে এটা আমার জি জি অ্যান্সার মানে কিরকম বলবো আমি। জি 1971 আচ্ছা আমি হচ্ছে আমি আমাদের আমি ভিত্তি, উত্তর পেয়েছি 1971 আচ্ছা হচ্ছে আমি আমাদের জি যে আমরা আপনারা 1971 হচ্ছে আমাদের ভিত্তি। 1971 দেখেন, 47 47 না হলে 71-এ জন্ম হতো না। 47 জন্ম দিয়ে হয়েছে বা যেরকম হয়েছে 47, আবার 71 হয়েছে কিন্তু ওই 47-এর ফল। কারণ 47-এ যাদের সাথে আমরা পৃথক হয়েছিলাম, দেখেন আমরা কিন্তু অখণ্ড বাংলা করতে চেয়েছিলাম, আমরা কিন্তু পাকিস্তানের সাথে থাকতে চাই নাই। যাই হোক, যেহেতু পাকিস্তান দুইটা দেশ একসাথে হয়েছিল 1947 সালে, কিন্তু তাদের দমন নিপীড়নের বিরুদ্ধে কিন্তু 1971 সাল। সুতরাং 47-এর ফসল হচ্ছে 1971 সাল। আবার 1971 সালে এই যে ছাত্র জনতা বিভিন্ন যে গণ অভ্যুত্থান হয়েছে, সর্বোপরি যে 24-এ যে স্বাধীনতা বলি, যে বিপ্লব হয়েছে, তাও কিন্তু 1971 সালের ফল। বা আমরা ভবিষ্যতে যে রাজনীতি করব, ভবিষ্যতে যারা দেশপ্রেম, যারা উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করব, অবশ্যই 1971 সাল ব্যতীত আমরা মানে কি বলবো শূন্য। জি 71 আচ্ছা আমাদের আমরা ভিত্তি। জি, জি। আচ্ছা আমরা উত্তর পেয়েছি। আমাদের যদি আরেকটু জায়গায় আমরা বলি যে বরিশালে কিছুদিন আগে বিএম কলেজের যে পাশের যে রাস্তা, সেই রাস্তায় একজন শিশু বাচ্চা মারা গিয়েছেন ১১ বছর বয়সী। সেই জায়গায় আপনার নিরাপদ সড়কের আন্দোলন অনেক জায়গায় করেছেন। কিন্তু পরবর্তী সময়ে দেখা গিয়েছে যে একটা সময় পরও সেটা আবার ফল্ট করে কিংবা সেই যে প্রকল্প পরিস্থিতি সেটা রাখা সম্ভব হয় নাই। আর একটা জিনিস যে বরিশালের সকল জায়গাতেই আমরা তার আগে কিছুদিন আগে দেখেছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা গিয়েছেন এবং নানান জায়গাতে বরিশালের নানান অনেকগুলো অংশে প্রতিনিয়তই এই যে দুর্ঘটনা, সড়কে মৃত্যু, সেই দুর্ঘটনা ঘটে। কিন্তু আপনারা যে সড়কের নিরাপত্তা চেয়েছেন, সেই নিরাপত্তা আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং আপনাদের যে পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনার ভিত্তিতে আপনারা কি মনে করেন যে আগামীতে এখানে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা? দেখেন, আমরা যদি সর্বপ্রথম বরিশাল নিয়ে বিশ্লেষণ করি, বরিশাল ছোট্ট একটি শহর, যানজট তুলনামূলক অনেক শহরের থেকে কিন্তু খুবই কম। কিছুদিন আগে বরিশাল ইউনিভার্সিটিতে যে ধারাবাহিক যে রোড অ্যাক্সিডেন্ট হইলো, বরিশাল ইউনিভার্সিটিতে, শুধু বরিশাল ইউনিভার্সিটিতে হয়নি, সর্বোপরি হাতামালি কলেজের সামনে হয়েছে, বরিশাল মেডিকেল কলেজের সামনে হয়েছে, সর্বোপরি বিএম কলেজে, আপনি যদি ওই দিনের কথা চিন্তা করেন, বিএম কলেজের সামনে কিন্তু প্রথম সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায়নি, এর আগে কিন্তু গিয়েছে। তো তুলনামূলক যদি বিশ্লেষণ করেন আপনি দেখবেন যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনেই কিন্তু প্রধানত এই ধরনের যে সড়ক দুর্ঘটনা গুলো প্রতিনিয়ত হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা, আমাদের এক বোন 10 বছর বয়সী একটি বোন মারা যাওয়ার পরে আমি মনে করি এটা ট্রাফিক মানে হত্যার মতো। তো ট্রাফিক হত্যার পরে আমরা বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমরা তৎক্ষণিক রাস্তা অবরোধ করে আমরা রাজপথে নেমে যাই, এবং শুধু আমরা বিএম কলেজ না, অন্যান্য কলেজগুলো শিক্ষার্থীরাও রাজপথে নেমে যায়। সর্বোপরি আমরা 7 দফা দাবি দিয়েছিলাম। আপনারা দেখেছেন যে আমাদের স্পিড ব্রেকার যে আমাদের ক্যাম্পাসের সামনে ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে, এবং ডিভাইডার আজকে ডিভাইডারের কাজ চলমান রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি বরিশাল সিটি কর্পোরেশনকে, তারা ধারাবাহিকভাবে আমাদের 2 দফা দাবি ছিল হয়তো পুলিশের মানে প্রশাসনের কাছে, পুলিশের কাছে, এবং বাকি 5 দফা ছিল সিটি কর্পোরেশনের কাছে। আমাদের ধারাবাহিকভাবে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের দুইটি দাবি বাস্তবায়ন হচ্ছে। তো আমি বিনীতভাবে সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করব, এই 7টা পয়েন্টের যে 5টা দাবি, সেটা শুধু বিএম কলেজের সামনে শুধু না, এটা যেন বরিশালে যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বাস্তবায়ন করা হয়। আমি মনে করি যদি 5 দফা দাবি বাস্তবায়ন করা হয়, একটি সুন্দর সুশৃঙ্খল আদর্শিক সড়ক নির্মাণের জন্য এই 5 দফা দাবি যথেষ্ট, এবং 5 দফার আচ্ছা বিকল্প নেই। সুতরাং যতগুলো মোহাম্মদ শিক্ষা শাহাবুদ্দিন প্রতিষ্ঠান মিয়া রয়েছে। জি, জি আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে। আমরা আপনাকে শেষের প্রশ্ন করতে চাই যে আ আপনাদের ছাত্রদলের পক্ষ থেকে আপনারা শিক্ষার্থীদের জন্য কেমন ক্যাম্পাস আশা করেন? একটু সংক্ষেপে বলবেন। সুন্দর সুশৃঙ্খল আদর্শিক একটি ক্যাম্পাস চাই। আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে, বা আপনি বললেন সাধারণ মানে
ছাত্র দলের থেকে আমি সবচেয়ে বড় পরিচয়, আমি একজন শিক্ষার্থী, বর্তমানে রানিং শিক্ষার্থী। সুতরাং আমি শিক্ষার্থী হিসেবে ছাত্রদল ছাত্রদল সংগঠন হিসাবে প্রত্যাশা করি একটি সুন্দর, সুশৃঙ্খল, আদর্শিক, যেটা আমরা শিক্ষার্থীরা বিগত সময়গুলো যে যে দীর্ঘ 17 বছর আমরা চেয়েছিলাম যে শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস, শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস। সুতরাং আমরা সুন্দর সুশৃঙ্খল আদর্শিক শিক্ষা বান্ধব, শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস চাই, এবং সেটি বাস্তবায়ন করার জন্য আমরা যথেষ্ট পরিমাণ মানে সাংগঠনিক ভাবে, ব্যক্তিগত ভাবে, যেরকম হোক আমরা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছি এবং আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ শাহাবুদ্দিন মিয়া। এবং আমরা মোহাম্মদ নাহিদ ইসলামের কাছে সর্বশেষ প্রশ্ন করি যে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আপনারা শিক্ষাঙ্গন এবং কি শিক্ষা প্রতিষ্ঠানকে আসলে কিভাবে দেখেন, কিভাবে আপনারা স্বপ্ন দেখেন যে এমন শিক্ষা প্রতিষ্ঠান আপনারা চান? সে বাংলাদেশ ছাত্র ফেডারেশন তার জন্মলগ্ন থেকেই এদেশের মানুষের মুক্তি সংগ্রামের সমস্ত দাবি নিয়ে তারা কাজ করে, এবং বিশেষ করে ছাত্রদের, আমরা ছাত্র সংগঠন, আমরা ছাত্রদের যৌক্তিক দাবি নিয়ে এবং ছাত্রদের অধিকার রক্ষা করার জন্য, ক্যাম্পাসে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার জন্য, ছাত্রদের যাতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে, সেটির জন্য বাংলাদেশ ছাত্র ফেডারেশন তার জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছে। বর্তমান সময় 5ই আগস্টের পর যদি বলি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন প্রতিটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি, যেহেতু আমরা ছাত্র সংগঠন, আমরা রাজনীতি চাই, এবং সেই রাজনীতি কি হবে গণতান্ত্রিক রাজনীতি। সেই রাজনীতি হবে সকল ছাত্র সংগঠনকে, সে যে মতেরই হোক, যে আদর্শেরই হোক, সে যদি 71 এবং 24কে ধারণ করে, সে আসলে সেখানে রাজনীতির অধিকার রাখে, এবং সে যেন তার রাজনৈতিক অধিকার যেন কোনোভাবে হরণ করা না হয়, সেটি আমরা মনে করি। এবং একজন সাধারণ শিক্ষার্থী যদি ক্যাম্পাসে সে তার মতের চর্চা করতে চায়, সে রাজনীতি করতে চায়, বাংলাদেশ ছাত্র ফেডারেশন তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। সেটা আমার সংগঠন না হয়, সে যে সংগঠনই হোক, সে যৌক্তিক কথা বলে, সে যৌক্তিক দাবি নিয়ে কাজ করে, তার সাথে বাংলাদেশ ছাত্র ফেডারেশন থাকবে এবং কাজ করবে আর কি তার। এবং শুধু প্রত্যেক রাজনৈতিক সংগঠনেরও ঠিক একইভাবে আমরা সহযোগিতা করব, তারা যেন ঠিক একইভাবে ছাত্রদের অধিকার আদায় থাকে ক্যাম্পাসগুলোতে, আমরাও তাদের সাথে সহযোগিতামূলকভাবে কাজ করব, এবং তারা আমরা সকলে মিলে যে বাংলাদেশ ভবিষ্যৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা সৃষ্টি করব। জি, ধন্যবাদ আপনাদের দুইজনকেই। আচ্ছা, আমি একটু বলতাম আর কি, একজন এত কমেন্ট করছিল যে জাতীয় ঐক্য বা কেন নষ্ট হইলো আর কি, একজন আমি দেখলাম জি, আচ্ছা, একজন কমেন্ট করেছিলেন যে আসলে 5 আগস্টের ঐক্য এখন কেন আসলে বিভক্ত। সেই জায়গায় যদি 1 মিনিটের মধ্যে একটু বলেন যে আসলে 5 আগস্টে আপনাদের বিশাল একটা ঐক্য ছিল ছাত্র জনতার, ছাত্র সংগঠনগুলোর, কিন্তু 5 তারিখের পরবর্তী সময় আমরা দেখছি নানানভাবে আপনারা ভাগ হয়ে যাচ্ছেন, বিভক্ত হয়ে যাচ্ছেন। আসলে কেন হচ্ছেন? আসলে এটা আসলে আপনারা প্রথমেই চেয়েছিলেন কিনা? আচ্ছা, ঐক্যের কথাটা যদি প্রথমে আসি, ঐক্যটা কিন্তু 2023 সালে জাতীয়বাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সহ 15টি ছাত্র সংগঠন ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য করেছিল, এবং সেটি কনভেনশন হয়েছিল। সেটির দ্বারাই আমি মনে করি প্রথম ছাত্রদের ভিতরে একটি ঐক্য সৃষ্টি হয়েছে, এবং সেই ঐক্যের ধারাবাহিকতায় আমি মনে করি ছাত্রদের ভিতরে সেই ঐক্যটা এখন পর্যন্ত ছিল। কিন্তু 5ই আগস্টের পরে বৈষম্য ছাত্র আন্দোলন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন ছাত্র প্রতিনিধি হিসাবে, যেখানে তারা শুধু তারা মানুষ সকল ছাত্রদের প্রতিনিধিত্ব করে না, তারা মানুষের সর্বোচ্চ 1% ছাত্রদের প্রতিনিধিত্ব করে না। সেটি নাহিদ ইসলাম, আপনার নেটওয়ার্কের সমস্যা, এর ফলে সন্দেহ আছে। নাহিদ ইসলাম, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, জি, আমরা আমাদের যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময় বের করে ফেলেছি, এবং তার পরবর্তী সময় আজকের থেকে আমরা শেষ করছি। আজকে আমাদের যে বরিশালের ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতি বিষয়ে আলোচনা করেছেন 2 জন বরিশালের তরুণ ছাত্রনেতা, যারা এই আন্দোলনের মধ্যে দিয়ে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে তারা বিজয় লাভ করেছেন এবং ছাত্রদের নেতৃত্ব দিয়েছেন। সেই জায়গায় আমরা মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া, ছাত্রদল কর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওনার ভাষ্যমতে 5 তারিখের আগের সমন্বয়ক, এবং আমরা জানি যে সারা দেশেই 5 তারিখের পরবর্তী সময় সারা দেশের যে সমন্বয়ক প্যানেল, সেই সমন্বয়ক প্যানেল বিভক্ত করা হয়েছে। তো এবং মোহাম্মদ নাহিদ ইসলাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কর্মী,
এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশালের সমন্বয়কদের একজন। আমরা আপনাদের ২ জনকেই শুভেচ্ছা জানাই এবং পরবর্তী আবারও দেখা হবে অন্য কোনো আলোচনা নিয়ে, অন্য কোনো আলোচকদের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।